History repeats itself, but in some cunning disguise that we never detect the resemblance until the damage is done. অর্থাৎ ইতিহাস নিজের পুনরাবৃত্তি ঘটায়, কিন্তু এমন কিছু চতুর ছদ্মবেশী যে ক্ষতি না হওয়া পর্যন্ত আমরা সেই ইতিহাসের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাই না। আমাদের ধারণা ইতিহাস সবসময় অতীত কোনো ঘটনা যা শেষ হয়ে যাওয়া একটা অধ্যায় ছাড়া আর কিছুই নয়, কিন্তু এখানেই ফিরে আসে রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতার লাইন, শেষ হয়ে হইল না শেষ। আর যখন সেই আবছা হয়ে যাওয়া ছাইচাপা ইতিহাস আবারও জীবন্ত হয়ে ফিরে আসে বর্তমানে এবং চলতে থাকে সমান্তরালভাবে, তখন আবার নতুন করে উন্মোচিত হয় রক্তমাখা অভিশপ্ত নিষ্পাপ কিছু মানুষের হাহাকার মিশ্রিত একটি হারিয়ে যাওয়া অধ্যায়। আজকের গল্পটি এমনই এক রহস্যময় ইতিহাস এবং বর্তমানের সংমিশ্রণে তৈরি। আসুন আমরাও সাক্ষী থাকি সেই ইতিহাসের। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অনির্বাণের চরিত্রে আজকের স্পেশাল গেস্ট থ্রিলারল্যান্ড থেকে রণদীপ নন্দী, তোরসার চরিত্রে তৃষা, অফিসার ব্যানার্জির চরিত্রে সায়ন্তন, ডক্টর রায়চৌধুরীর চরিত্রে অনুভব ও অন্যান্য চরিত্রে পিনাকি, সৌরভ, তমাল, অভিজিৎ, আর্য, মৌপিয়া, অঙ্কিতা, তন্ময় এবং শ্রীরূপ। শুরু হচ্ছে লেখিকা শ্রেয়া বাগের কলমে হারিয়ে যাওয়া অধ্যায়। ট্রেতে 2 কাপ কফি আর ব্র্যান্ডেড আমন্ড ব্লুবেরি কুকিজের একটা বাক্স নিয়ে ঘরে ঢুকলো অনির্বাণ। ঢুকতে গিয়েই আর একটু হলে হোঁচটকে পড়ে যাচ্ছিল। তারপর সামলে নিয়ে চোখ গোল গোল করে স্ত্রীর দিকে তাকিয়ে বলে উঠল, আরে তোরসা, কি অবস্থা করেছো ঘরটার? আর একটু হলে তো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। গোটা ঘরের মেঝেতে দোমড়ানো মোচড়ানো রংচঙে গিফট পেপার, বাক্স আর রিবন গড়াগড়ি খাচ্ছে। গতকালই তোরসার জন্মদিন ছিল। সেই উপলক্ষে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, অনির্বাণের অফিসের এবং তোরসার স্কুলের কয়েকজন কলিগকে ইনভাইট করা হয়েছিল। অনেক রাত অবধি হই হুল্লোড় খাওয়া দাওয়া চলেছিল। আজ সকালে উঠে আবার নিয়মমাফিক যে যার কাজে বেরিয়ে গিয়েছিল, তাই এই ব্যস্ততার মধ্যে উপহারগুলো আর খুলে দেখার সময় হয়নি। আজ বিকেলে স্কুল থেকে ফিরেই ওগুলো আনবক্সিং করতে ব্যস্ত হয়ে পড়েছে সে। অনির্বাণও ওই সময় ফেরে অফিস থেকে। তোরসাকে নিজের কাজে ব্যস্ত দেখে সে কিচেনে চলে গিয়েছিল কফি বানাতে। তারপর ঘরে ঢুকে ঘরের এমন অবস্থা দেখে রীতিমতো চিৎকার করে উঠল। তোরসা অবশ্য অনির্বাণের কথাগুলো কানে গেলেও কোনো রকম তোয়াক্কা না করে একের পর এক খুলে চলেছে উপহারগুলো। ট্রেটা বেডসাইড টেবিলে নামিয়ে রেখে বিছানায় ওর পাশে এসে বসলো অনির্বাণ। মন দিয়ে দেখতে লাগলো তোরসাকে। ওকে দেখলে এখন কে বলবে ইনি ইতিহাসের রাগী দিদিমণি, যার ভয় নাকি তটস্থ হয়ে থাকে ছাত্রছাত্রীরা। ক্লাসে যার ঢোকা মাত্রই পিন ড্রপ সাইলেন্স। সেই তথাকথিত স্ট্রিক্ট হিস্ট্রি টিচার যেন এখন নিতান্তই একটা বাচ্চা মেয়ে। এক মনে খুলে চলেছে গিফটগুলো। অনির্বাণ দেখল বিছানার উপর এখনো রয়েছে 3-4টে রঙিন মোড়কযুক্ত বাক্স, সেগুলো খোলা বাকি। অতএব সবগুলো গিফট না খোলা অবধি সে যে টু শব্দটিও করবে না, সেটা অনির্বাণ খুব ভালো করেই জানে। ওদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, মাত্র 8 মাস। লাভ ম্যারেজও নয়, তবু ওদের মধ্যে যে বিশ্বাস আর বোঝাপড়া এর মধ্যেই গড়ে উঠেছে তা প্রায় অনেক দম্পতির মধ্যেই থাকে না। কিন্তু দুজনেই দুজনের একেবারে বিপরীত। তোরসা যতটা অগোছালো, অনির্বাণ ঠিক ততটাই গোছালো, পরিপাটি। আবার অনির্বাণ যেমন প্রাণবন্ত হাসি খুশি, তোরসা তেমনি চুপচাপ আর রাগী। কিন্তু তা সত্ত্বেও ওদের এরকম ভালোবাসা আর বন্ডিং দেখে ঘনিষ্ঠ বন্ধু মহলে অনেকেই যে মনে মনে ওদের হিংসে করে, সেটা ওরা নিজেরাও জানে। দেখো অনি, কি সুন্দর না এটা? মোহমুগ্ধ কণ্ঠে বলে ওঠে তোরসা। অনির্বাণ ওর দৃষ্টি অনুসরণ করে দেখল ওর কোলের উপর একটা আয়তঘন আকারের বাক্স, আর তার মধ্যে শোভা পাচ্ছে একটা চমৎকার ফুলদানি। মুক্তোর মতো সাদা তার রং,
গায়ের নিখুঁত কারুকার্য যে দক্ষ হাতে করা তা বোঝা যাচ্ছে। তোরসা ফুলদানিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ওর মোহিত দৃষ্টি দেখে অনির্বাণ বুঝলো এটা ওর খুব পছন্দ হয়েছে। অনির্বাণ দেখলো সত্যি সুন্দরী বটে, কিন্তু মন দিয়ে দেখার মতো সময় নেই এখন। তার অফিসের কিছু কাজ আছে, একটু পরেই ল্যাপটপটা নিয়ে বসবে। ওদিকে কফিও ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে তোরসার দিকে একটা কাপ এগিয়ে দিল, কিন্তু তোরসা বিভোর হয়ে ওই ফুলদানিটাই উল্টে পাল্টে দেখে চলেছে। অনির্বাণের কোনো কথাই যেন তার কানেই ঢুকছে না, এমনকি তার প্রিয় আমন্ড ব্লুবেরি কুকিজগুলো তার দৃষ্টি আকর্ষণ করছে না। অনির্বাণ তাকে আর একবার ডাকতে যেতেই সে বিরক্ত হয়ে বলল, আহ, ডাকছো কেন বারবার? আমি খাবো না, নিয়ে যাও ওগুলো। এই বলে আবার মশগুল হয়ে পড়ল সেই ফুলদানিটায়। অনির্বাণ এতে একটু অবাক হলেও মুখে কিছু বলল না। কফিটা শেষ করে ল্যাপটপ নিয়ে পাশের ঘরে চলে গেল। রাত 8টা নাগাদ অফিসের কাজ শেষ করে এ ঘরে এসে দেখল তোরসা তার ডেস্কে বসে স্কুলের পরীক্ষার খাতাগুলো চেক করছে। সামনের ডেস্কের উপরেই শোভা পাচ্ছে সেই ফুলদানিটা, তাতে একগুচ্ছ সাদা চন্দ্রমল্লিকা ফুল রাখা। তোরসাই রেখেছে। ওর জন্মদিন উপলক্ষে ঘর সাজানোর জন্য প্রচুর ফুলের অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ফুল বেঁচে গিয়েছে। আপাতত সেগুলো স্থান হয়েছে ঠাকুরঘরের ছোট্ট ফ্রিজটায়, সেখান থেকেই ওগুলো এনে রেখেছে তোরসা। ঠান্ডাটা আজ একটু বেশি পড়েছে। রাত 11টার মধ্যেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুয়ে পড়ল ওরা। ওদের ফ্ল্যাটের সবকটা ফ্লোরে আলো নিভে গিয়েছে, একমাত্র স্ট্রিট ল্যাম্পগুলো ছাড়া পুরো পাড়ায় আর কোনো আলো জ্বলছে না। রাত তখন কটা ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ তোরসার ঘুমটা ভেঙে গেল। মনে হলো গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। বিছানায় উঠে বসল। অনির্বাণ অঘোরে ঘুমোচ্ছে। ও নিঃশব্দে হেঁটে রান্নাঘরে গেল জল খাওয়ার জন্য। মাঝরাতেও প্রায়ই ওঠে, তাই অভ্যেস হয়ে গেছে। অন্ধকারের মধ্যেই হেঁটে যেতে পারে, আলো জ্বালানোর প্রয়োজন হয় না। গ্লাসে জল ঢেলে সবে মুখে তুলতে যাবে, এমন সময়ে একটা শব্দ হলো। শব্দটা খুব ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে কিছু কাটা হচ্ছে। কিন্তু এত রাতে এমন আওয়াজ আসছে কোথা থেকে? তোরসা খানিকক্ষণ কান খাড়া করে শোনার চেষ্টা করল। তারপরেই খেয়াল হলো ওদের ফ্ল্যাটের সবকটা জানলাই তো বন্ধ। না, বাইরে থেকে আওয়াজটা আসছে না। তাহলে কি ঘরের ভেতরেই ইঁদুর বা ওরকম কিছু নয় তো? না, তা কি করে হবে? এই ফ্ল্যাটে তো ইঁদুর তো দূর, একটা টিকটিকিও নেই। জলটা খেয়ে ও আশেপাশের ঘরগুলো উঁকি মেরে দেখল, কিন্তু শব্দটার উৎস খুঁজে পেল না। অগত্যা বেডরুমের দিকে চলল, কিন্তু ও খেয়াল করল যত বেডরুমের দিকে এগোচ্ছে ততই যেন বাড়ছে আওয়াজটা। তার মানে আওয়াজটা ওদের ঘর থেকেই কোথাও হচ্ছে, কিন্তু কিসের আওয়াজ ওটা? ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ ওই নিকষ কালো অন্ধকারের মধ্যেই ও দেখল সাদা রঙের একটা কিছু জল জল করছে ওর ডেস্কের উপর। অন্ধকারে চোখটা শুয়ে আস্তে আস্তে কাছে গিয়ে চিনতে পারল জিনিসটাকে, সেই ফুলদানিটা। আর আশেপাশে ছড়িয়ে ছিটে পড়ে আছে সন্ধেবেলা সাজিয়ে রাখা সেই চন্দ্রমল্লিকার পাপড়িগুলো, সাথে একটা পোড়া গন্ধও নাকে আসছে। তোরসা অবাক হয়ে দেখল সাদা পাপড়িগুলো একদম কালো হয়ে গিয়েছে মাত্র কয়েক ঘন্টায়। এই তো সন্ধেবেলায় সবে ফুলগুলো রাখলো, এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার তো কথা নয়। আওয়াজটা এখন ভীষণ জোরে শোনাচ্ছে, সন্দেহ নেই তার উৎস ওই ফুলদানি। ডেস্কের উপর রাখা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে সেটা হাতে তুলে নিল। ফুলদানিটা হাতে নিয়ে তোরসা কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল সেটার দিকে, আর পরক্ষণেই তার বুড়ো কুঁচকে গেল।
আর তারপরই বিস্ময়ের সঙ্গে বলে উঠল, মাই গড, আনবিলিভেবল। সকাল 7টার সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল অনির্বাণের। আজ রবিবার, অভ্যাসবশত অ্যালার্মটা দেওয়াই ছিল, বন্ধ করা হয়নি। ছুটির দিনে ওরা একটু দেরিতেই বিছানা ছেড়ে ওঠে, তাই অ্যালার্মটা বন্ধ করার জন্য হাত বাড়াতেই দেখল পাশে তোর্সা নেই। অনির্বাণ ভাবল ও কি তাহলে উঠে পড়েছে, কিন্তু সচরাচর তো এত সকালে ওঠে না ছুটির দিনে, তাও আবার শীতকালে। চোখ ডলতে ডলতে উঠে বসলো অনির্বাণ। তোর্সা, তোর্সা! এইরকমভাবে কয়েকবার ডাকার পর তোর্সার গলা শোনা গেল। কিছুক্ষণ পরেই তোর্সা ঢুকলো চায়ের কাপ নিয়ে। অনির্বাণ তখনও বিছানায় বসে আছে। ওকে দেখি হাসতে হাসতে বলল, আরে কি গো, আজ সূর্য কোন দিকে উঠলো বলো তো? এত সকাল সকাল উঠে পড়লে, আবার চাও বানালে, কি ব্যাপার ম্যাডাম? তোর্সা পরিবর্তে মিষ্টি হেসে বলল, কারণ আছে, ওই ফুলদানিটার একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছি। আজ ওটা নিয়ে একটু রিসার্চ করব, তাই উঠে পড়লাম। অনির্বাণ বলল, কি ব্যাপার? এখন কিছুই বলবো না। এই বলে তোর্সা চলে গেল। অনির্বাণ জানে তোর্সা একবার না বলেছে মানে ও কিছুতেই মুখ খুলবে না, তাই আর কিছু জিজ্ঞাসা করল না। বিছানা থেকে নামতে গিয়ে দেখল ডেস্কের ওপর কালকের ওই ফুলদানিটায় এখনো ঝলমল করছে সাদা রজনীগন্ধার স্টিক। তোর্সা যে ফুলদানিটাকে এক প্রকার ভালোই বেসে ফেলেছে তা ওর এই সাজানোর বহর দেখে অনির্বাণ নিশ্চিত। সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেল ব্রেকফাস্টের জন্য। টেবিলের উপর খাবার রাখা ছিল। রোজ ওরা দুজন একসঙ্গেই ব্রেকফাস্ট করে, কিন্তু আজ তোর্সা পাশের রুমে দরজা বন্ধ করে কি একটা কাজ নিয়ে ব্যস্ত। অনির্বাণকে বলেছে খুব প্রয়োজন ছাড়া যেন ওকে না ডাকতে। তাই অনির্বাণ আজ একাই বসে আছে টেবিলে। খবরের কাগজটা হাতে নিয়ে চায় চুমুক দিতে না দিতেই বেজে উঠল ডোরবেল। দরজা খুলে দেখল সতীশদা এসেছে। সতীশদা ওদের বাড়িতেই কাজ করে। বছর 45-এর এই মানুষটি নিজের লোক বলতে আর কেউ নেই। তাদের কমপ্লেক্স থেকে 10 মিনিট এগিয়ে চার মাথার মোড়ে চায়ের দোকানটার পাশেই একটা এক কামরা ঘর ভাড়া নিয়ে থাকে। অবশ্য সকাল থেকে রাত অবধি তার এই ফ্ল্যাটেই কাটে। অনির্বাণ আর তোর্সা সকালে বেরিয়ে গেলে সে একাই আগলে রাখে ফ্ল্যাটটা। এছাড়া নানা রকম কাজকর্ম তো আছেই, ফলে একরকম বাড়ির লোকই হয়ে উঠেছে এই সতীশদা ঢুকেই রান্নাঘরে চলে গেল। অনির্বাণ খাওয়া শেষ করে সতীশদাকে কি রান্না করতে হবে তা বুঝিয়ে দিয়ে রুমের দিকে এগোলো। ঘরে ঢুকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে আনমনে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা পোড়া গন্ধ নাকে এসে ঠেকল তার। অনির্বাণ মুখ তুলে দেখার চেষ্টা করল কোথাও কিছু পুড়ছে কিনা, কিন্তু ঘরে তো সেরকম কিছুই চোখে পড়ল না। অবশ্য শীতের সকালে রাস্তায় অনেকে আগুন জ্বালিয়ে তাপ নেয়, কিন্তু নিচে কোথাও আগুন জ্বালালেও এই 4 তলায় এত তীব্র গন্ধ আসার কথা নয়। তার আশেপাশে কোনো আগুনই জ্বলতে দেখতে পাচ্ছে না। তাহলে হঠাৎ ডেস্কের উপর চোখ পড়তেই বুকটা ধক করে উঠল ওর। এই ফুলদানিটার আশেপাশে সদ্য সাজিয়ে রাখা রজনীগন্ধার সাদা পাপড়িগুলো কৃষ্ণবর্ণ ধারণ করে ঝরে পড়েছে। মনে হচ্ছে যেন পাপড়িগুলোকে পুড়িয়ে দিয়েছে কেউ। ডেস্কের কাছে গিয়ে অনির্বাণ কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মাত্র কিছুক্ষণ আগেই তো সে দেখল সতেজ সাদা ফুলগুলো ঝলমল করছে, এরই মধ্যে কি করে এরকম হলো? এই তোর্সা, এদিকে একটু শুনে যাও তো। তোর্সাকে ডেকে অনির্বাণ হাতে তুলে নিল ফুলদানিটা। এই প্রথম এত কাছ থেকে ফুলদানিটা দেখল, তাই গায়ের কারুকার্যগুলো ভালোভাবে বুঝতে পারল। সাদা রঙের উপর খোদাই করা রয়েছে একটা নকশা। সাদা ছাড়া আর অন্য কোনো রং ব্যবহার করা হয়নি, সম্ভবত পোড়ামাটি দিয়ে তৈরি।
নকশাটা কেমন যেন অদ্ভুত, মিশরীয় রানীর মতো দেখতে একজন মহিলা, তবে পা থেকে কোমর অবধি মমির মতো সাদা ব্যান্ডেজে মোড়া, হাতে একটা অস্ত্র, আর গলায় ঝুলছে একটা নরমুণ্ডের মালা, ঠিক যেমন মা কালীর গলায় থাকে। মালাটায় 3টে নরমুণ্ড ঝুলছে। বেশ খানিকটা অবাক হলো অনির্বাণ। এ কেমন ডিজাইন? মিশরীয় দেবদেবীরা কখনো এই ধরনের মালা পরে বলে তো জানা নেই ওর। এই ফুলদানিটা যে বানিয়েছে সেই শিল্পীর চিন্তাভাবনা দেখে হাসি পেয়ে গেল অনির্বাণের। তোরসার যে কি করে এটা পছন্দ হলো কে জানে। অবশ্য কাল ওরও এক ঝলক দেখে এটাকে বেশ সুন্দর বলেই মনে হয়েছিল, কিন্তু তখন তো আর জানতো না এরকম একটা হাস্যকর ব্যাপার রয়েছে এটায়। আমায় ডাকছিলে? তোরসার গলা শুনে চোখ তোলে অনির্বাণ। ফুলদানিটা তার নিজের জায়গায় রেখে দিয়ে তোরসাকে বলল, ফুলগুলো তো সব শুকিয়ে গেছে দেখছি, কখন রেখেছিলে এগুলো? অনির্বাণের কথায় তোরসা ভুরু কুচকে তাকালো ফুলদানিটার দিকে, তারপর কোনো রকম উত্তর না দিয়ে শুকিয়ে যাওয়া ফুলগুলো পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার একগুচ্ছ জারবেরা ফুল দিয়ে সাজিয়ে তবে নিজের কাছে মন দিল তোরসা। অনির্বাণও আর তোরসাকে বিরক্ত না করে বেরিয়ে পড়ল সাইবার ক্যাফের উদ্দেশ্যে। অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আজই তাকে প্রিন্ট করাতে হবে। সাইবার ক্যাফেতে প্রচণ্ড ভিড় থাকায় প্রিন্ট করাতে একটু দেরি হয়ে গেল অনির্বাণের। তার উপরে ফেরার সময় পাড়ার ক্লাব কমিটির মেম্বার সুজয় দা ওকে রাস্তায় ধরেছিল ফাংশনের চাঁদার জন্য। সব মিলিয়ে 4 ঘন্টা ওখানেই কেটে গেল। নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছে হাত ঘড়িতে দেখল দুপুর 12টা বেজে 5 মিনিট। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সতীশদা দরজা খুলে দিল। তোরসা তখনও দরজা বন্ধ করে কাজ করছে। বেডরুমে এসে প্রিন্ট করা কাগজগুলো ড্রয়ারে গুছিয়ে রাখতে গিয়ে দেখল ব্যালকনির সামনে ছোট্ট টোলটার উপর ওদেরই ব্যালকনি গার্ডেন থেকে তোলা 3-4টে লাল গোলাপ একটা কাচের পাত্রে অল্প জলে ভিজিয়ে রাখা। সর্বনাশ! বিস্মিত হয়ে বলে উঠল অনির্বাণ। অবশ্য তার বিস্ময়ের কারণ ছিল তোরসা অতি যত্নে নিজের হাতে তৈরি করেছে ওই ব্যালকনি গার্ডেনটা। পড়ানো এবং ঘরের কাজকর্মের পাশাপাশি তার অনেকটা সময় কাটে ওই গাছগুলোর সাথে। তোরসা প্রাণ দিয়ে ভালোবাসে ওদের। কেউ ফুল তুলতে এলেই রেড়ে করে তেড়ে আসে, এমনকি পুজোর জন্য কখনো তোলে না। ওইখানেই এখন ফুটে আছে গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ আরও অনেক শীতকালীন ফুল, আর সেখান থেকেই ওই গোলাপগুলো কেউ তুলেছে। অনির্বাণের মনে হলো এই নিশ্চয়ই সতীশদার কাজ। সতীশদা, ও সতীশদা! হ্যাঁ দাদাবাবু বলো। সতীশদা রান্না করছিল। অনির্বাণের চিৎকারে খুন্তি হাতেই ছুটে এসেছে। অনির্বাণ রাগত স্বরে বলে উঠল, কি করেছো এগুলো? ফুলগুলো তুলেছো কেন? জানো বৌদিমণি জানলে কি হবে? তুমি কিন্তু আর আস্ত থাকবে না বলে দিলাম। আগে দাদাবাবু, বৌদিমণি তো বললো ওই ফুলগুলো তুলে জলে ভিজিয়ে রাখতে, কাজ শেষ করে এসে ফুলদানিতে সাজাবে। কথাটা শুনে অনির্বাণ অবাক হলো ঠিকই, তবে আর কিচ্ছু বলল না। ঠিক মেলাতে পারছে না ব্যাপারটা। যে তোরসা ফুলগুলোয় কাউকে হাত অবধি দিতে দিত না, সেগুলো আজ নিজেই তুলতে বলেছে, শুধুমাত্র ফুলদানিতে সাজাবে বলে। সে যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হঠাৎ কি হলো তোরসার? এরপর প্রায় দিন 7 কেটে গেছে। তোরসার ফুলদানি সম্পর্কিত খামখেয়ালিপনা আরও বেড়েছে। গাছের ফুল তুলতে তুলতে একসময় আর কিছুই অবশিষ্ট নেই সেখানে। কিন্তু ফুলদানি সাজানোর কাজ থেমে থাকেনি। শুরু হয়েছে রোজ নিত্য নতুন ফুল দোকান থেকে কিনে এনে ফুলদানির শোভাবৃদ্ধি। তবে প্রতিবারই কোনো এক অজ্ঞাত কারণে ফুলগুলো ফুলদানিতে রাখার কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে কালো হয়ে গিয়ে ঝরে পড়ে এবং তোরসা অবলীলায় সেগুলোকে তৎক্ষণাৎ নতুন ফুল দিয়ে প্রতিস্থাপিত করে দেয়। ফলে ওটা কখনোই ফাঁকা থাকে না। অনির্বাণের মনে হয় যেন ফুলগুলোর ওইরূপ করুণ অবস্থা দেখে নির্মম আনন্দ পায়ও। ফুলদানির এইরকম অদ্ভুত বৈশিষ্ট্য তোরসার মনে কোনো প্রশ্ন তুলছে না দেখে
অবাক হয় অনির্বাণ। ইদানিং ফুলদানিটাকে বেশিরভাগ সময়ই চোখের সামনে রাখেও। মাঝে মাঝে ওইদিকে তাকিয়ে আকাশ পাতাল কি যেন ভেবে চলে। তখন মনে হয় ও যেন এই পৃথিবীর বাইরের কেউ। কথাবার্তাও বেশ কমই বলে এখন। কোনো দিন তো নানা রকম অজুহাত দিয়ে স্কুলেও যায় না। অনির্বাণ বুঝতে পারে ওর এই পরিবর্তনের জন্য দায়ী ওই ফুলদানিটাই। ওই ফুলদানিটার প্রতি এক প্রগাঢ় অবসেশন বাধা বেঁধেছে ওর মনে। মাঝে একবার তোরসার কাউন্সেলিং করানোর কথাও ভেবেছিল, কিন্তু তোরসা রাজি হয়নি। আর এর জন্য অন্য কোনো অসুবিধা যেহেতু হচ্ছে না, তাই আর এগোয়নি অনির্বাণ। সেদিন সন্ধেবেলা অনির্বাণ ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব কথাই ভাবছিল। ন্যাড়া গাছগুলো যেন করুণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। ওর নিজেরই গাছগুলোকে দেখে কষ্ট হয়। যে ব্যালকনিটা এতদিন ফুলে ভরে থাকতো, আজ সেখানে একটা ফুলও নেই। তোরসার কি একটু খারাপ লাগছে না? কি হয়েছে ওর? অনির্বাণ এর কোনো উত্তর পায় না। গুটি গুটি পায়ে ঘরে ফিরে আসেও। তোরসা এখন বাড়ি নেই, বেরিয়েছে ফুল কিনতে। ডেস্কের কাছে এসে ফুলদানিটা মন দিয়ে দেখেও কি এমন আছে এই ফুলদানিতে। ওটা হাতে নিয়ে এমন সময় ডোরবেলটা বেজে উঠল ঝনঝন করে। আর এই আকস্মিকতায় ফুলদানিটা ওর হাত থেকে পড়ে গেল মাটিতে। ভীষণ জোরে একটা আওয়াজ হলো। পোড়ামাটির ফুলদানিটা হয়তো ভেঙেই গেল, এই আশঙ্কায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দিল অনির্বাণ। যা জোরে আওয়াজটা হলো তাতে নিশ্চিত ওটা ভেঙেছে। ওদিকে তোরসার গলা শোনা যাচ্ছে। ফিরে এসেছে ও। ভেঙে যাওয়া জিনিসটার দিকে তাকানোর আগেই তোরসার রাগি রাগি মুখটা মনে করে একবার শিহরিত হয়ে উঠল অনির্বাণ। তোরসার প্রিয় ফুলদানিটা ভেঙে ফেলেছে শুনলে হয়তো আর কথাই বলবে না ওর সঙ্গে। সাময়িক ধাক্কাটা কাটিয়ে ওঠে। মেঝের দিকে তাকাতেই আরও একবার অবাক হলো অনির্বাণ। ফুলদানিটা তো ভাঙেনি। হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখল, কোথাও কোনো স্ক্র্যাচও নেই। অদ্ভুত ব্যাপার, পোড়ামাটির জিনিস তো খুব সহজেই ভেঙে যাওয়ার কথা। হঠাৎ মনে হলো জিনিসটার মধ্যে থেকে যেন হালকা আলো বেরোচ্ছে, জল জল করছে জিনিসটা। তাহলে কি এটা? অন্য কোনো ধাতু? কি করছো অনি? তুমি ওটা ধরেছো কেন? তোরসার গলা শুনে ওর দিকে তাকায় অনির্বাণ। তোরসা বড় বড় চোখ করে মেঝের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে অনির্বাণ দেখল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছুক্ষণ আগের সাজিয়ে রাখা ফুলগুলো। ও কিছু বলার আগেই তোরসা ছুটে এসে টান মেরে ফুলদানিটা কেড়ে নিল ওর হাত থেকে। তারপর ঝাঁঝিয়ে উঠল, আমার ফুলদানিতে তুমি একদম হাত দেবে না বলে দিলাম, খুব খারাপ হবে তাহলে। কথাটা শেষ করেই তোরসা বেরিয়ে গেল ঘর থেকে। তবে অনির্বাণ খেয়াল করেছিল কথাগুলো বলার সময় তোরসার মুখটা অসম্ভব রকমের হিংস্র হয়ে উঠেছিল। নিজের স্ত্রীর এই অবস্থা দেখে এক অজানা আতঙ্কের কালো মেঘ দানা বাঁধতে থাকে অনির্বাণের মনে। সেদিন অনির্বাণ আর কোনো কথা তোলেনি ওই ফুলদানিটা নিয়ে, কিন্তু ফুলদানিটির মেটেরিয়ালটা ওকে বেশ ভাবিয়ে তুলেছে। সচরাচর এরকম কোনো ধাতুর জিনিসও আগে দেখেনি। ও অন্তত এইটুকু বুঝেছে ওটা আর যাই হোক পোড়ামাটি বা সাধারণ কোনো ধাতু নয়। ওই আলো জ্বলার ব্যাপারটা কনসিডার করা যেত যদি জিনিসটা ফসফরাস হতো, কিন্তু ফসফরাস তো এতটা শক্ত হয় না। আর ফসফরাসের যে ফুলদানি হয় এটাই ও শুনিনি কোনোদিন। এটা অপার্থিব কোনো ধাতু নয় তো? না না, কিসব ভাবছেও, যত সব আজগুবি। কিন্তু ব্যাপারটাকে আর হালকাভাবে নেওয়া যাবে না। তোরসার পাগলামি দিন দিন বেড়েই চলেছে। অনির্বাণ ঠিক করে ফেলল ফুলদানিটা নিয়েও কি করবে। অনির্বাণ এখন বসে আছে বালিগঞ্জের একটা দোতলা বাড়ির ড্রয়িং রুমে। এই বাড়িটা ডক্টর প্রবীর রায়চৌধুরীর। উনি মেটাল ফরেন্সিক অ্যানালাইসিস ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করছেন, রিসার্চও করেছেন অনেক।
এমন সব ধাতু উনি বিশ্বের এমন এমন দুর্গম অঞ্চল থেকে উদ্ধার করে এনেছেন যেটা আর কেউ পারেনি। উনি অনির্বাণের বিশেষ পরিচিত, ওর বাবার ছোটবেলার বন্ধু। অনির্বাণ ওনাকে কাকু বলেই ডাকে। তোরসা স্কুল থেকে এক্সকারশনে গিয়েছে কালই, 3 দিনের ট্রিপ, তাই আর সময় নষ্ট করেনি অনির্বাণ। ওই ফুলদানিটা সঙ্গে নিয়ে চলে এসেছে এখানে। ডক্টর রায়চৌধুরীকে ওটা দেখানোর উদ্দেশ্যে এসেছে ও। আগের দিন রাতে ওনাকে সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে সে। হরিদা এসে চা দিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে। 5 মিনিট পরেই ডক্টর রায়চৌধুরী এসে বসলেন ওর সামনে। তারপর কিছু সৌজন্য বিনিময় করে ফুলদানিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন দেখতে লাগলেন। অনির্বাণ অসহায়ভাবে বলে উঠল, কাকু প্লিজ কিছু করুন, ব্যাপারটা আমার ঠিক স্বাভাবিক লাগছে না। মানে যত দিন যাচ্ছে তোরসা ন্যাচারাল বিহেভ করছে, আর এই ফুলদানিটা আসার পর থেকে এসব ঘটছে। আমি দেখছি অনির্বাণ, তুমি চিন্তা করো না, আমাকে আর একটা দিন সময় দাও। এই মেটেরিয়ালটা ঠিক কি সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। স্কাল্পচারটাও অদ্ভুত, তবে এটুকু শিওর এটা সাধারণ কোনো মেটাল নয়, এবং আদৌ কোনো মেটাল কিনা সে বিষয়ে ঠিক নিশ্চিত হতে পারছি না। তারপর একটু থেমে আবার বললেন, আচ্ছা অনির্বাণ, তুমি একটু ভেবে বলো তো, তোরসা কি তোমায় এই ফুলদানিটার ব্যাপারে কিছু বলেছে কখনো? না কাকু, গত কয়েক সপ্তাহ কারুর সঙ্গেই ঠিকমতো কথা বলছে না, আমার সাথেও না। তবে কাকু শেষ যেদিন মানে স্বাভাবিকভাবে কথা বলেছিল সেদিন কেউ বলেছিল নাকি কোনো একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছে, আর ওই সেটা নিয়েই কদিন ধরে রিসার্চ করছিল। আমাকে বলেছিল যে রিসার্চ শেষ হলেই আমাকে বলবে, কিন্তু তারপরেই মানে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। ডক্টর রায়চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। অনির্বাণ আবার বলে উঠল, আমি একটা ব্যাপারে নিশ্চিত কাকু, তোরসা এই পিকিউলিয়ার ফুলদানিটার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। প্রবীরবাবু বললেন, আমারও তাই মনে হয়, তবে নিশ্চিত করে কিছুই বলা যায় না। তুমি চিন্তা করো না একদম, আমার কাছে যখন এসেছো নিশ্চিন্তে থাকো। আশা করছি কাল কিছু না কিছু জানাতে পারবো। ধন্যবাদ কাকু। ফুলদানিটা ডক্টর রায়চৌধুরীর হেফাজতে রেখে অনির্বাণ বেরিয়ে এলো। বাড়ি এসেই রোজকার মতোই নিজের কাজে মন দিল। সেদিনটাও কেটে গেল নির্বিঘ্নে। পরের দিন সকালে অফিসে বেরোনোর জন্য তৈরি হচ্ছে, এমন সময় ফোনটা বেজে উঠল। অন্য সময় হলে এর জন্য খুব বিরক্ত হয়, কিন্তু আজ ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটার দিকে তাকিয়ে একটু খুশি হলো। ডক্টর রায়চৌধুরীর ফোন। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওবার থেকে ভেসে এলো প্রবীর বাবুর উচ্ছ্বসিত গলা। বুঝলে অনির্বাণ, কাল সারা রাত ধরে ওই ফুলদানিটা পরীক্ষা করেছি। আমি জানতে পেরেছি জিনিসটা কি। ওটা আসলে কোনো ধাতু নয়, ওটা বোন দিয়ে তৈরি। অনির্বাণ অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বোন মানে হাড়? হ্যাঁ, বোন চায়না নাম শোনোনি? চীন দেশে পশু পাখির হাড় থেকে নানা রকম শৌখিন জিনিস তৈরি হয়, সেখান থেকেই এর নাম বোন চায়না। অন্য অনেক দেশেও এর ব্যবহার আছে, তবে গত বছরই এটি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়। তবে এখনো কোনো কোনো দেশে গোপনে এগুলো তৈরি করে। কিন্তু আমার অন্য একটা জায়গায় খটকা লাগছে। কি কাকু? বোন চায়নার তৈরি জিনিসে আরো অনেক মেটেরিয়াল থাকে, কিন্তু এটা পুরোপুরি বোন অ্যাশ দিয়ে তৈরি। অন্য কোনো মেটেরিয়াল নেই, যেটা হওয়ার কথা নয়। শুধু একটা সাদা রং করে দেওয়া হয়েছে বডিতে। অনির্বাণ কি বলবে ভেবে পেল না। ডক্টর রায়চৌধুরী বলে উঠলেন, ঠিক আছে, তুমি বরং এটা আজকেই নিয়ে যাও, আমি হয়তো থাকবো না। হরিকে বলে রাখবো, ও দিয়ে যাবে তোমায়। আর ওই অদ্ভুত ডিজাইনটা সম্পর্কে আমার এক আর্কিওলজিস্ট বন্ধুকে জিজ্ঞাসা করছি, কিছু জানতে পারলে তোমায় জানাবো। হয়তো এটা নিছকই একটা সাধারণ ফুলদানি, তোরসা হয়তো ভীষণভাবে অবসেসড হয়ে পড়েছে এটা নিয়ে, এর বেশি হয়তো কিছুই নয়। কিন্তু অনির্বাণ পুরোপুরি নিশ্চিত হতে পারল না।
যদি সাধারণ ফুলদানি হবে তাহলে ফুলগুলো ওরকম শুকিয়ে যাচ্ছিল কেন? যাই হোক, ডক্টর রায়চৌধুরীকেও বলল বিকেলবেলায় অফিস থেকে ফেরার সময় ফুলদানিটা গিয়ে নিয়ে আসবে। বিকেল 4টে বাজে। দিনের আলো থাকতে থাকতেই অনির্বাণ প্রবীরবাবুর বাড়ির দিকে যাচ্ছে ফুলদানিটা নিতে। কাল তোরসা ফিরবে, আর এসে ওটা না দেখলে তো একেবারে দক্ষযজ্ঞ বাঁধাবে। প্রবীরবাবুর বাড়ির সামনে এসে ও দেখল একটা বেশ বড় সড়ো ভিড় জমেছে সেখানে, আর চাপা কোলাহল। কিছু পুলিশও নজরে এলো, আর একটা শববাহী গাড়ি। একটা নীরব অথচ অস্থির পরিবেশ চারদিকে। এক অদ্ভুত আতঙ্ক ওকে চেপে ধরল, কিন্তু কেন তা সে জানে না। কিছুটা সংকোচে ও এগিয়ে গেল ভিড়টার দিকে। সামনেই একজন ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করল এই জমায়েতের কারণ। তার উত্তরে তিনি যা বললেন তা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না অনির্বাণ। সে ভদ্রলোক বললেন, মার্ডার হয়েছে দাদা। প্রবীরবাবুর কাজের লোক হরির চিৎকার শুনে আমরা কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে দেখি প্রবীরবাবু ওনার স্টাডি রুমে নিথর অবস্থায় পড়ে আছেন। ধর থেকে মাথাটা আলাদা। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। হোয়াট? কি করে? কি জানি মশাই, হরি বলল সেটা কি ছাদে জামা কাপড় মেলছিল। গোটা বাড়ির জানলার দরজাই বন্ধ ছিল। তাহলে কে বা কারা ঢুকে খুনটা করলো বলুন তো? আর করলো তো করলো অমন নৃশংসভাবে। যতদূর জানি উনি তো কারোর সাথে পাশে থাকতেন না, আর ওনাকে কিনা এইভাবে। অনির্বাণ বুঝে উঠতে পারে না ওর কি বলা উচিত, কিন্তু একটা আশঙ্কা ওর মনে থেকে যাচ্ছে। ওই ফুলদানিটার জন্যই এসব কিছু হচ্ছে না তো? যদি তাই হয় তবে এর জন্য দায়ী তো নিজেই। কিন্তু কিছু বলার আগেই একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন ওর দিকে। আপনি কি মিস্টার অনির্বাণ মল্লিক? খানিকটা ভ্যাবাচাকা খেয়ে অনির্বাণ উত্তর দিল, হ্যাঁ, মানে আমি অনির্বাণ মল্লিক। কেন বলুন তো? মিস্টার রায়চৌধুরী মারা যাওয়ার আগে শেষ কলটা আপনাকে করেছিলেন, আর হোয়াটসঅ্যাপেও ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্টে আপনি আছেন। সেখান থেকে আপনার নামটা পেলাম। তা আপনি ওনার কে হন? আমি ওনার ছোটবেলার বন্ধুর ছেলে। আমাকে খুব ভালোবাসতেন, তাই নিয়মিত যোগাযোগ রাখতাম। ওনার সার্ভেন্ট হরি বলেছে কাল আপনি এই বাড়িতে এসেছিলেন। তা কি ব্যাপারে এসেছিলেন জানতে পারি? একটা বিশেষ কাজে এসেছিলাম, মানে একটা ফুলদানির মেটাল ডিটেকশনের জন্য ওনাকে দেখাতে এসেছিলাম। তো সেই ফুলদানিটা একবার দেখা যেতে পারে? মানে বুঝতেই তো পারছেন মার্ডারের ব্যাপার, তাই আমরা কোনো রকম ক্লুই আর কি হাতছাড়া করতে চাইছি না। প্রবীরবাবু একা ব্যাচেলর মানুষ, কাজের বাইরে কারোর সাথেই তত ঘনিষ্ঠতা নেই। ওর কাছের মানুষ বলতেও তেমন কেউ আছে বলে শোনেনি অনির্বাণ। নিয়মিত যোগাযোগ বলতে কেবল অনির্বাণ আর 2-1 কলিগ। অনির্বাণের বুঝতে অসুবিধা হয় না, অফিসার তাকেও সন্দেহের তালিকায় রেখেছেন। সে বলে ওঠে, ওটা ওনার কাছেই ছিল, আমাকে আজ নিয়ে আসতে বলেছিলেন। ওকে, ফাইন, আমার সঙ্গে চলুন ভেতরে। অফিসারের সাথে বাড়ির অন্দরমহলের দিকে যেতে যেতে অনির্বাণ দেখল পুলিশ আস্তে আস্তে গোটা বাড়িটা সিল করে দিচ্ছে। বাড়ির ভেতরটা যেন অদ্ভুত রকমের থম মেরে আছে। ঢোকার সময় হরিদাকেও চোখে পড়ল। মানুষটা খুব ভেঙে পড়েছে। স্বাভাবিক, প্রায় 30 বছর ধরে রয়েছে সে এখানে। এক ধরনের মায়া পড়ে গিয়েছে তার মনিবের উপর। স্টাডি রুমে ঢুকলো ওরা, কিন্তু সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও ফুলদানিটা ওরা দেখতে পেল না। হরিদাকে জিজ্ঞাসা করতে সে বলল, প্রবীরবাবু নাকি কাল প্রায় সারা রাত ওই ফুলদানিটা নিয়ে ওই ঘরেই কি সব কাজ করছিলেন। সকালে চা দিতে ঘরে ঢুকেও
টেবিলের উপর ওই ফুলদানিটা দেখতে পেয়েছিল। তখন হরিদাকে উনি বলেছিলেন উনি একটু পরেই বেরোবেন অফিসে, ফিরতে রাত হবে। অনির্বাণ এলে যেন এটা ওকে দিয়ে দেয়। কিন্তু তারপর এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় হরিদা আর খেয়াল করেনি ওটাকে। প্রায় সারা বাড়ি খুঁজলো ওরা সবাই মিলে, কিন্তু কি আশ্চর্য, কোথায় গেল ফুলদানিটা? রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছিল অনির্বাণ। চারপাশে রাস্তায় এখন মানুষজনের ভিড় কমে এসেছে অনেকটা। দোকানদারেরা সারা দিনের ব্যবসার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার তোড়জোড় করছে। রাস্তার পাশের চার্চটার একদম মাথায় লাগানো ঘড়িটার দিকে তাকিয়েও দেখল রাত 11:30 বাজে। বেশ শীত করছে ওর। জ্যাকেটটা ভালো করে গায়ে ঢেকে শূন্য দৃষ্টি নিয়ে বাড়ির দিকে চলেছে ও। প্রবীরবাবুর বাড়ি থেকে অফিসার ওকে থানায় যেতে বলেছিলেন কিছু জিজ্ঞাসাবাদের জন্য। এতক্ষণ সেখানেই ছিল। প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করে সন্দেহ করার মতো তেমন কোনো প্রমাণ না পেয়ে শেষমেশ ওকে ছেড়ে দিয়েছেন অফিসার। কিন্তু মনের মধ্যে কতগুলো এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। প্রবীরবাবুকে কে খুন করল? হরিদা বলেছিল বাড়ির জানলা দরজা বন্ধই ছিল, কারো ঢোকার প্রশ্নই নেই। পুলিশ কোনো ভাঙা দরজা বা জানলা দেখতে পায়নি বাড়ি তল্লাশি করে। তাহলে আর ফুলদানিটাই বা কোথায় গেল? সবকিছুই যেন কেমন রহস্যময়। যদি ধরে নেওয়া হয় যে ওটা কেউ চুরি করেছে, তবুও অনেকগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত, সে বাড়িতে ঢুকলো কিভাবে? আর দ্বিতীয়ত, ওই সামান্য একটা ফুলদানি চুরি করার জন্য কেউ প্রবীরবাবুকে খুন করবে কেন? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে অনির্বাণের। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে রাস্তায়। তবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে বাড়ি অবধি পৌঁছালো। সতীশদা দরজা খুলে দিল। অনির্বাণের জন্য অপেক্ষা করতে করতে আজ আর বাড়ি ফেরা হয়নি তার। কিন্তু এত রাতে অনির্বাণকে আসতে দেখেও কোনো প্রশ্ন করল না। অনির্বাণকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনার খাবারটা টেবিলে রেখে দিচ্ছি দাদাবাবু, খেয়েই নেবেন। খাবারটা বেড়ে দিয়ে আমি বাড়ি যাব। অনির্বাণ কোনো উত্তর দিল না। কথা বলার অবস্থায় ও নেই আজ। ঘরে ঢুকে সুইচবোর্ড হাতড়ে আলোটা জ্বালল। বড্ড ক্লান্ত লাগছে ওর। মাথার ওই অসহ্য যন্ত্রণা থেকে ওকে মুক্তি দিতে পারে একমাত্র ঘুম। বিছানার দিকে এগিয়ে চলল সে। হঠাৎ ডেস্কের উপর চোখ পড়তেই চোখ বিস্ফারিত হয়ে গেল ওর। মাথায় বাজ পড়লেও বোধহয় এত অবাক হতো না। ডেস্কের উপর সগর্বে জলজল করছে সেই ফুলদানি। মুহূর্তে আকস্মিকতায় অনির্বাণ কিছুটা ঘাবড়ে গেল। কাপা কাপা গলায় অস্ফুটে কয়েকটা শব্দ শুধুমাত্র বেরিয়ে এলো ওর মুখ থেকে। ওটা এখানে এলো কি করে? সতীশদা, সতীশদা এদিকে এসো। সতীশদা টেবিলে অনির্বাণের খাবারটা গুছিয়ে রেখে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অনির্বাণের চিৎকার শুনে ছুটে এলো তক্ষুনি। কি আছে দাদাবাবু, কি আছে? এটা এখানে কি করে এলো? হ্যাঁ, কে আনলো এটা? সতীশদা হা করে অনির্বাণের মুখের দিকে চেয়ে রইল, যেন ওর কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। তাকে কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে অনির্বাণ আবার বলল, ওটাকে নিয়ে যাও তোমার সাথে, আর নষ্ট করে দাও। আমি দেখতে চাই না ওটা, আমি আর দেখতে চাই না, প্লিজ নিয়ে যাও। সতীশদা অবাক চোখে মাথা নাড়ল একবার। অনির্বাণের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলেছে সতীশদা। আজ অনেকটা রাত হয়ে গেল, বড্ড ঘুম পাচ্ছে আজ। তার উপর আর একটা কাজ ঘাড়ে এসে চাপল। ওই ফুলদানিটা নাকি আজই নষ্ট করে ফেলতে হবে। তার দাদাবাবুর এমনটাই হুকুম। কি যে খেয়াল চাপে দাদাবাবুর! এতদিন বৌদিমণি এমন করতো, এখন আবার দাদাবাবুও। নিজের মনে মনেই বলে উঠল সে। চার মাথার মোড়ে নিজের বাড়ির সামনে এসে দরজার তালা খুলে ভেতরে ঢুকলো সতীশদা।
তারপর হাত মুখ ধুয়ে এসে ফুলদানিটা ভেঙে ফেলার জন্য প্যাকেট থেকে বার করতেই কি ভেবে যেন থমকে গেল। তার দৃষ্টি ফুলদানিটার দিকে স্থির। হঠাৎ সম্মোহিতের মতো বলে উঠল, কি সুন্দর ফুলদানিটা, কেমন সুন্দর নকশা করা। সেই মুহূর্তে তার মনে প্রশ্ন জাগল, তার দাদাবাবু কেন এমন সুন্দর জিনিসটাকে নষ্ট করে দিতে বলল? কিন্তু তার তো কিছুতেই এটা নষ্ট করতে মন চাইছে না। কিন্তু তার দাদাবাবুর হুকুম, তাই নষ্ট তো করতেই হবে। তবে আজ থাক, খুব ঘুম পাচ্ছে, কাল সকালে উঠেই যা করার করবে। বাবা মাত্রই ওটা ঘরের ছোট টুলটার উপর রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে কি একটা আওয়াজে আচমকা ঘুমটা ভেঙে গেল তার। কারোর পায়ের আওয়াজ বলে মনে হচ্ছে। সর্বনাশ, চোর টোর ঢুকলো নাকি? খাট থেকে নেমে আলো জ্বালাতে গিয়ে দেখল লোডশেডিং। মেজাজটা খিঁচড়ে গেল। বারান্দায় এসে বোঝার চেষ্টা করলো আশেপাশের অবস্থা। কিন্তু কি আশ্চর্য, রাস্তার আলোগুলো তো জ্বলছে, আর কয়েকটা বাড়ির জানলাতেও তো আলো দেখা যাচ্ছে। তাহলে কি তার একার ফিউজ গেল? তাহলে তো আবার কাল এক গাদা টাকা খরচা। বিরক্ত হয়ে শেষমেশ ঘরে এসে যেই বিছানার দিকে এগিয়েছে, তখনই চোখে পড়ল জিনিসটা। যে টুলটার ওপর সেই ফুলদানিটা রেখেছিল, সেখানে কেউ যেন একটা বসে আছে। এই অন্ধকারেও দেখে সে বুঝতে পারল কোনো এক নারী মূর্তি। চোখ দুটো যেন জ্বলছে, আর হাতে হাতে লম্বা লম্বা ওগুলো কি নখ? ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ তার হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিয়ে সেই নারী মূর্তি উঠে এলো নিজের জায়গা থেকে। ধীরে ধীরে এগিয়ে আসছে সে, আর তারপরই শোনা গেল আকাশ বিদীর্ণ করা একটা আর্ত চিৎকার। সকাল 8টায় ঘুম ভাঙল অনির্বাণের। টানা ঘুমটার পর বেশ ঝরঝরে লাগছে শরীরটা। যদিও প্রবীরবাবুর ঘটনাটা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আজই তোরসা ফিরবে। সন্ধ্যে 6টায় স্টেশন থেকে ওকে আনতে যাবে অনির্বাণ। চটপট উঠে পড়ল। তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকলো। সমস্ত ফাইলপত্র গোছগাছ করে রেডি হয়ে দেখল ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। সতীশদা যে কেন এখনো এলো না? এত দেরি তো করে না। শরীর খারাপ হলো নাকি? আজ মনে হয় ওকে বাইরেই খেতে হবে। এই ভেবে বেরিয়ে পড়ল অনির্বাণ। ভাবল রাস্তায় সতীশদার সাথে দেখা হলে চাবিটা দিয়ে দেবে, বা নাও যদি দেখা হয় তাহলে সোজা বাড়িতে গিয়েই দিয়ে আসবে। তবে যদি সতীশদার শরীর খারাপ হয়ে থাকে তাহলে বলে দেবে আজ আর আসতে হবে না ওকে। গড়ি পেরিয়ে রাস্তার মোড়ে কাছে আসতেই একটা জটলা দেখতে পেল। সতীশদার বাড়ির সামনে লোকজনের ভিড়। তারই মধ্যে দেখা গেল কালকের সেই তরুণ অফিসারকে। অনির্বাণ অনুভব করলো যে আতঙ্কটা মন থেকে চলে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। একটা চেনা ভয় ঘিরে ধরল তাকে। সেই অফিসার এতক্ষণ একজন কনস্টেবলের সাথে কি নিয়ে যেন কথা বলছিল। অনির্বাণকে দেখে ব্যস্ত হয়ে এগিয়ে এলেন সেদিকে। আরে মিস্টার মল্লিক, আপনি এদিকে? হ্যাঁ, আমি তো ওই সামনেই থাকি। অফিসে বেরিয়েছিলাম, দেখলাম এখানে এত লোক জড়ো হয়েছে। তাই কি হয়েছে এখানে স্যার? আপনাকে আর কি বলবো মিস্টার মল্লিক, একটা খুন হয়েছে এক্স্যাক্টলি ওই ডক্টর রয় চৌধুরীর কেসটার মতো। মানে খুনের ধরনটাও এক্স্যাক্টলি সেম। সেই একই রকমভাবে মাথাটা কেটে নিয়েছে, শুধু বডিটা পড়ে রয়েছে। খুন? কে খুন হয়েছে স্যার? সতীশ দস্তিদার নামে একজন। নামটা শোনা মাত্রই অনির্বাণের মনে হলো ওর মাথায় যেন কেউ একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছে। মাথাটা কেমন যেন ঘুরছে। হঠাৎ করেই চোখে অন্ধকার দেখল। কাল থেকে নিজের কাছের মানুষদের ক্রমাগত রহস্য মৃত্যুগুলো
ঘটে চলেছে ওর চোখের সামনে। ওর শরীর আর সে দখল নিতে পারল না। রাস্তার মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরতে অনির্বাণ দেখল সে হসপিটালের বেডে শুয়ে আছে। চোখ খুলতেই চোখে পড়ল একজন নার্সকে। তার জ্ঞান ফিরেছে দেখে সেই নার্স বলল, এখন কেমন আছেন স্যার? অনির্বাণ শোয়া থেকে সামান্য একটু উঠে বসে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে এখানে অ্যাডমিট করলো কে? অফিসার ব্যানার্জি। দাঁড়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি। এই বলে নার্সটি চলে গেল এবং কয়েক মুহূর্ত পরেই ফিরে এলো সাথে সেই তরুণ অফিসার ওরফে অফিসার ব্যানার্জিকে সঙ্গে নিয়ে। হ্যালো মিস্টার মল্লিক, কেমন ফিল করছেন এখন? প্রশ্ন করলেন অফিসার। হ্যাঁ, এখন অনেকটাই ভালো স্যার। অনির্বাণ হালকা হেসে উত্তর দেয়। নার্সটি একটা ওষুধ আর জলের গ্লাস এগিয়ে দিল অনির্বাণের দিকে। তারপর বলল, আপনারা কথা বলুন, আমি বাইরেই আছি। কোনো প্রয়োজন হলে বলবেন স্যার। এই বলে সে চলে গেল। নার্সটি বেরিয়ে যেতেই অনির্বাণ বলল, স্যার, এই দুটো কেসের ব্যাপারে আমার আপনাকে কিছু বলার আছে। আমি যতক্ষণ না আপনাকে সবটা বলতে পারছি আমার ভীষণ গিল্ট ফিল হচ্ছে স্যার। কথাগুলো বলেই দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল সে। মিস্টার মল্লিক, আপনি 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 শান্ত হন, আমাকে বলুন সবটা। অনির্বাণ একে একে সবটা খুলে বলল তাকে। ফুলদানিটা পাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব কিছু। পুরোটা শোনার পর একটু গম্ভীর হয়ে গেলেন অফিসার। অনির্বাণ বলল, দেখুন, আমি জানি হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করছেন না। আর সত্যি বলতে এটা বিশ্বাসযোগ্য নয়। হয়তো আপনি আমাকে সন্দেহ করছেন এই দুটো কেসের সাসপেক্ট হিসাবে, কিন্তু আমি সব সত্যি বলছি স্যার। আমি অসহায়। অফিসার এবার মুখ খুললেন। দেখুন, আমি আপনার কথাগুলো যে একেবারেই অবিশ্বাস করছি তা নয়, কারণ খুনগুলো যেভাবে হয়েছে সেটা কোনো স্বাভাবিক খুন নয়। যদি ধরেও নি এটা কোনো সাইকো কিলারের কাজ, তবুও কিছু তো একটা ক্লু পাওয়া যাবে। কিন্তু সেরকম কোনো কিছুই ফরেন্সিক রিপোর্টে আসেনি। ক্রিমিনাল সাইকোলজিতে বলে পারফেক্ট মার্ডার বলে কিছু হয় না। মানে খুনি যতই ধুরন্ধর হোক না কেন, কিছু না কিছু ক্লু ফেলে যাবেই। কিন্তু আমরা কাল থেকে ডক্টর রায়চৌধুরীর বাড়ি বা ওনার ডেড বডি থেকে কোনো রকম ক্লু পাইনি। সতীশ দস্তিদারের বাড়িও সার্চ করা হয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। ফরেন্সিক রিপোর্ট আজই চলে আসবে, আর আমার ধারণা ওতেও কিছু পাওয়া যাবে না। কারণ আমার দৃঢ় বিশ্বাস দুটো খুন একজনই করেছে। আপাতভাবে তো খুনের কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না, আর মার্ডার ওয়েপনটা আসলে কি সেটাও বুঝতে পারছি না। যদি কোনো মানুষ খুনগুলো করতো তাহলে মার্ডার ওয়েপনটা না পাওয়া গেলেও অন্তত বোঝা যেত সেটা কি। এখনো আমাদের ফরেন্সিক টিম সেটা ট্রেস করতে পারেনি। হঠাৎ অফিসারের ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপার থেকে একটা অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো। কি বলল ঠিক বোঝা গেল না। অনির্বাণ দেখল অফিসারের চোখ দুটো বড় হয়ে গিয়েছে বিস্ময়ে। একটা মাত্র শব্দ বেরিয়ে এলো তার গলা থেকে, হোয়াট? ফোনটা কেটে অনির্বাণকে বললেন, আপনি ঠিক মিস্টার মল্লিক, খুনগুলো কোনো মানুষ করছে না। অনির্বাণ আতঙ্কিত হয়ে বলে উঠল, মানে? ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল, খুনগুলো কিভাবে এবং কি দিয়ে হয়েছে সেটা জানালো। কিভাবে স্যার? ধারালো নখের আঁচড়ে শরীর থেকে মাথাটাকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে, আর তারপরেই মৃত্যু। অনির্বাণ আর কিচ্ছু বলতে পারল না। শুধু একটা আসন্ন বিপদের আশঙ্কায় কেঁপে উঠল এক মুহূর্ত। অফিসার আবার বললেন, মিস্টার মল্লিক, কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। দুটো খুনের মধ্যে একমাত্র কমন ক্লু পাচ্ছি, আর সেটা হচ্ছে ওই ফুলদানি। দুটো খুনের সময় ওই জিনিসটা উপস্থিত ছিল। সুতরাং কথাটা শেষ করলেন অফিসার, কিন্তু অনির্বাণের বুঝতে অসুবিধা হলো না তিনি ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন।
ফুলদানিটা কিন্তু ক্রাইম স্পটে কোথাও পাওয়া যায়নি মিস্টার মল্লিক। আমি হয়তো আন্দাজ করতে পারছি ওটা এখন কোথায় আছে। আপনি একবার আমার সাথে আমার ফ্ল্যাটে চলুন স্যার। অফিসার হয়তো বুঝতে পারলেন অনির্বাণের কথার অর্থ। তিনি বললেন, নিশ্চয়ই। কিছুক্ষণ পরে অনির্বাণের ডিসচার্জ করিয়ে অফিসার তার সাথে তার ফ্ল্যাটে গেলেন। ঘরের পরিবেশ বদ্ধ, থমথমে হয়ে আছে। স্বাভাবিক, যে মানুষটা সারাটা দিন একাই ঘরগুলোকে আগলে রাখত, সেই সতীশ দাই তো আজ নেই। বুকে পাথর চাপা দিয়ে সেই দম বন্ধ করা পরিবেশে ঢুকতে হলো অনির্বাণকে। পিছন পিছন এলেন অফিসার। ঘরে ঢুকতেই ডেস্কের দিকে তাকালো সে। যা ভেবেছিল তা ঠিক, ফুলদানিটা যথারীতি সেখানেই বিরাজমান। আজ আর অবাক হল না অনির্বাণ, কিন্তু অফিসার ব্যানার্জি যথেষ্ট অবাক হলেন। তার চোখে মুখে সেই অভিব্যক্তি ফুটে উঠল। বোঝাই যাচ্ছে তার নিস্তব্ধতা ভেঙে অনির্বাণ প্রথম মুখ খুলল। স্যার, আমি সত্যিই বুঝতে পারছি না কি হচ্ছে, সবার কেনই বা হচ্ছে। চিন্তিত মুখে অফিসার বললেন, এটা আমি নিয়ে যাচ্ছি মিস্টার মল্লিক, ফরেন্সিকে পাঠাতে হবে। রিপোর্টটা আগে আসুক, তারপর ভাববো পরবর্তী পদক্ষেপ কি হবে। আচ্ছা, ততদিন আপনি সাবধানে থাকুন। অনির্বাণ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানাল। এখন সন্ধ্যে 6:10। দমদম স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছে অনির্বাণ আর তোরসা। ওদের এক্সকারশন টিম একটু আগেই এসে পৌঁছেছে। অনির্বাণ অবশ্য আধ ঘন্টা আগেই চলে এসেছিল স্টেশনে। ট্যাক্সিতে যেতে যেতে তোরসা তাদের বেড়ানোর নানা রকম অভিজ্ঞতার কথা বলে চলেছে। জায়গাটা কেমন, কি বৃত্তান্ত, লোকজন কেমন, হিস্টোরিক্যাল প্লেসেস কি আছে, দোকান বাজার, সব কিছু বলছে গড়গড় করে। দেখি মনে হচ্ছে এই ট্রিপটা খুব এনজয় করেছে ও। কি কি কিনেছে সেসবও বলল। অনির্বাণ ঠিক করেছে ডক্টর রায়চৌধুরী আর সতীশদের ঘটনাটা এখনই তোরসাকে কিচ্ছু বলবে না। 2 দিন কাটুক, তারপর যা বলার বলবে। ততদিনই ওই ফুলদানির ফরেন্সিক আর মেটাল অ্যানালাইসিস রিপোর্টও চলে আসবে। তবে বাড়ি গিয়ে ফুলদানিটা না দেখতে পেয়ে তোরসা চেঁচামেচি জুড়ে দিতে পারে, তাই একটু বুঝে শুনে সবটা সামলাতে হবে ওকে। বাড়ির সামনের মোড়ে ট্যাক্সি থেকে নামলো দুজনে। তোরসাকে ফ্ল্যাটের চাবিটা দিয়ে অনির্বাণ বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। তোরসা বড় গুজকে বলল, এখন আবার কোথায় যাচ্ছ? সারপ্রাইজ। আর শোনো, আজ বাইরে থেকে খাবার অর্ডার করেছি, তোমাকে কিছু করতে হবে না। বলেই একটু হাসলো অনির্বাণ। তোরসার মুখেও এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠেছে তখন। অনির্বাণের মনটা ভরে গেল। আজ পুরো 1 সপ্তাহ পর ওর মুখে হাসি দেখল। চাবি নিয়ে তোরসা চলে গেল বাড়ির দিকে, আর অনির্বাণ চলল সামনের বড় কেকের দোকানটার উদ্দেশ্যে। ব্ল্যাক ফরেস্ট কেক তোরসার সবচেয়ে প্রিয় ডেজার্ট, তাই ফুলদানির ব্যাপারটা সামলাতে আজ অনির্বাণ এটারই সাহায্য নেবে। প্রায় আধ ঘন্টা পর হাতে কেকের প্যাকেট নিয়ে ফ্ল্যাটে ঢুকলো অনির্বাণ। দরজাটা ভেজানো ছিল। ঢুকতেই সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে এসে ঠেকল। ফ্রেঞ্চ ফ্লোরা রুম ফ্রেশনারের সৌরভ, আর তারই সাথে কানে এলো একটা মিষ্টি সুর। গুনগুন করে গাইছে তোরসা। অনির্বাণ নিজের মনেই বলে উঠল, মনে হচ্ছে ম্যাডামের মনটা বেশ ফুরফুরে আজ। যাক বাবা, ফুলদানির কথা হয়তো খেয়ালই নেই। তোরসা, দেখো কি এনেছি তোমার জন্য, তোমার ফেভারিট ব্ল্যাক। ঘড়ির দরজায় পা রাখতে কথাগুলো আটকে গেল অনির্বাণের, আর তার সাথে চোখে মুখে ফুটে উঠল একটা আতঙ্ক। ওর চোখ স্থির হয়ে আছে তোরসার হাতের উপর। ডেস্কের সামনে দাঁড়িয়ে রয়েছে তোরসা, আর হাতে এক গুচ্ছ ফুল। সেগুলো একটা একটা করে রাখছে ওর প্রিয় মুক্তোর মতো সাদা ফুলদানিটার মধ্যে, যেটা ও 1 সপ্তাহ আগে উপহার পেয়েছিল জন্মদিনে। কিন্তু কি করে এলো ওটা এখানে?
ওটা তো অফিসার ব্যানার্জি নিয়ে গিয়েছিলেন তার সাথে। তারপর তো তিনি আর আসেননি ওটা ফেরত দিতে। তাহলে তোরসা এতক্ষণ ফুলদানি সাজাতে ব্যস্ত ছিল। অনির্বাণের হাতে ওর প্রিয় কেকের প্যাকেটটা দেখে ছুটে এলো। অনির্বাণ কোনো রকমে দু একটা কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে এলো ড্রয়িং রুমের লাগোয়া ব্যালকনিটাতে। তারপর দ্রুত হাতে ডায়াল করলো একটা নাম্বার। ফোনটা রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে বলে উঠল, হ্যাঁ, হ্যালো হ্যালো অফিসার, আমি অনির্বাণ বলছি। কিন্তু অফিসারের স্বরও শোনা গেল না। পরিবর্তে ফোনের ওপার থেকে ভেসে এলো একজন মহিলার কান্না ভেজা করুণ আর্ত কণ্ঠস্বর। ও আর নেই, আমার ছেলেটা আর বেঁচে নেই। কি করে হলো? আজ সকালে বালিগঞ্জ থেকে আলিপুর যাওয়ার সময় ওর গাড়িটা একটা অয়েল ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়। আর সেখানে কথাটা আর শেষ করতে পারেন না তিনি, ভেঙে পড়লেন কান্নায়। অনির্বাণ বুঝতে পারে ইনি অফিসার ব্যানার্জির মা। ছেলের মৃত্যুর কথা নিজে মুখে বলাটা সহজ নয়। অনির্বাণ ফোনটা কেটে দেয়। এইরূপ অস্বস্তিতেও কোনোদিন পড়েনি এর আগে। যা কিছু হচ্ছে তার জন্য একটা অংশ হিসেবেও নিজেও দায়ী, এটা মনে করে আত্মগ্লানিতে কুঁকড়ে যাচ্ছেও। ফোনটা হাত থেকে পড়ে গেল মাটিতে। এখন কি করবে ও? কার কাছে সাহায্য চাইবে? কেউ কি আছে যে ওকে একটা উপায় বলতে পারে অন্তত এই বিপদ থেকে বেরোনোর? রাত 3টে বাজে। অনির্বাণ বসে আছে বেডরুমে ডেস্কের সামনের চেয়ারে। তোরসা এখন অতল ঘুমের দেশে, কিন্তু ঘুমোতে পারেনি অনির্বাণ। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বসে এক মনে দেখছে ফুলদানিটা। কি এমন আছে এটার মধ্যে? অফিসার ব্যানার্জির মৃত্যুটা স্বাভাবিক নয়। তার মায়ের থেকে খবর পাওয়ার পরেই টিভিতে নিউজ চ্যানেলটা চালিয়েছিল অনির্বাণ। আর তখনই জানতে পারে অ্যাক্সিডেন্ট স্পট থেকে ডেড বডিটা উদ্ধার করার সময় পুলিশেরও বুক কেঁপে উঠেছিল। শুধু বডি পড়ে রয়েছে সেখানে, মাথাটার কোনো চিহ্নই মেলেনি। 3টে মৃত্যুর মধ্যে এতটা মিল কখনোই কাকতালীয় হতে পারে না। ও জানে ফরেন্সিক বা মেটাল অ্যানালাইসিস ডিপার্টমেন্ট, এমনকি পুলিশও এর কোনো কিনারা করতে পারবে না। সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একমাত্র ওই ফুলদানির মধ্যে। সে খুঁটিয়ে দেখতে লাগলো ফুলদানিটা, কোন রহস্য লুকিয়ে আছে এটার মধ্যে। ফুলদানিটা দেখতে গিয়ে দুটো নতুন ব্যাপার আজ ওর চোখে পড়ল, আর সেটাও হার হিম করে দেওয়ার মতো যথেষ্ট। নকশার ওই রানী সদৃশ নারী মূর্তিটার মুখ থেকে বেরিয়ে আছে দুটো তীক্ষ্ণ সদন্ত, আর তার গলার ওই নরমুণ্ডের মালায় 6টা নরমুণ্ড। কিন্তু অনির্বাণের স্পষ্ট মনে আছে, প্রথম দিন যখন দেখেছিল তখন ওই মালায় 3টে নরমুণ্ড ছিল। বাকি 3টে এলো কোথা থেকে? কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল ওর। তাহলে কি পরপর 3টে খুনের ভিকটিমদেরই মাথায় এগুলো, যেগুলো ক্রাইম স্পট থেকে মিসিং হয়ে গিয়েছিল? ভাবনাটা অলৌকিক হলেও এছাড়া আর কোনো সম্ভাব্য ব্যাখ্যাও খুঁজে পেল না। আর যদি তাই হয় তাহলে কি নারী মূর্তি, এর সাথে খুনগুলোই বা কি সম্পর্ক? হাজার হাজার প্রশ্ন ভিড় করে আসছে মাথায়, কিন্তু একটারও উত্তর নেই। এই বিক্ষিপ্ত ঘটনাগুলোর মাঝে কিছু একটা মিসিং লিঙ্ক আছে, কিন্তু সেটা কি? স্মৃতির গভীরে গিয়ে ভাবতে থাকে অনির্বাণ। হঠাৎ একটা প্রশ্ন উকি দেয় ওর মস্তিষ্কে। ওই ফুলদানিটা সেদিন কে উপহার দিয়েছিল? এই ফুলদানিটার ব্যাপারে জানতে গেলে তাকে আগে খুঁজে বার করতে হবে। ওর মনে আছে বাক্সটা একটা অদ্ভুত উজ্জ্বল সাদা গিফট পেপারে মোড়ানো ছিল। বাকি উপহারগুলোর মধ্যে আর কোনোটাই এরকম সাদা মোড়ক ছিল না। তাই হয়তো
বিশেষভাবে সেটা মনে থেকে গিয়েছে। কিন্তু ওটা কে দিয়েছিল সেটা আগে জানতে হবে। কিন্তু ওই দিন কম করে হলেও 10-12 জন এসেছিল নিমন্ত্রিত হয়ে। তার মধ্যে কে ওটা দিয়েছে সেটা আলাদা আলাদা করে মনে রাখা সম্ভব নয়। তবে আরও একটা উপায় আছে। কিছু একটা মনে করতেই অনির্বাণ উঠে দৌড়লো পাশের ঘরে। কবার্ড খুলে টেনে বের করে আনলো কিছু পুরনো কাগজ। গাছ লাগানোর পাশাপাশি তোরসার আরও একটা শখ হলো উপহার পাওয়া গিফট পেপার, রিবন ইত্যাদি জমিয়ে রাখা। ওই গিফট পেপারগুলো এখানেই রেখেছিল তোরসা। অনির্বাণ একের পর এক টেনে আনতে থাকে কাগজগুলো। এখানেই তো থাকার কথা। হ্যাঁ, এই তো একটা প্যাকেটের মধ্যে ভাঁজ করে রাখা রঙিন চকচকে কতগুলো কাগজ। তার মধ্যে থেকেই উকি মারছে সেই উজ্জ্বল সাদা কাগজটা। ওটা বের করে তার উপর লাগানো ছোট্ট কার্ডটায় চোখ বোলালো সে। কার্ডের উপর লেখা আছে অভিমন্যু জয়সওয়াল। অভিমন্যু হলো অনির্বাণের কলিগ কাম ফ্রেন্ড। অনেক বছর ধরে একসাথে কাজ করার সুবাদে এরকম ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছে ওরা। আর সেই সূত্রেই পরস্পরের বাড়িতে দুজনে সস্ত্রীক যাওয়া আসা লেগেই থাকে। সেদিনও অভিমন্যু এসেছিল তার স্ত্রীকে নিয়ে। অনির্বাণ ঠিক করলো অভিমন্যুকে এই ফুলদানিটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে। হয়তো কিছু সূত্রের হদিস দিলেও দিতে পারে। তবে এত রাতে কাউকে ফোন করাটা ঠিক ভালো দেখায় না। তাই ও অপেক্ষা করতে লাগলো পরের দিনের জন্য। ওর মন বলছে কিছু একটা ক্লু ও পাবেই। অফিস আওয়ারে সল্টলেকের এই চত্বরটা বেশ গমগম করে। সারি সারি অফিস বিল্ডিং আর আশেপাশে গিজগিজ করছে ব্যস্ত মানুষের আনাগোনা। এখন লাঞ্চ টাইম, তাই ফুটপাথগুলোতেও অফিস কর্মচারীদের ভিড় জমেছে খাবারের স্টলগুলোর সামনে। মহানগরের এই ব্যস্ত রাস্তাটিকে দেখলে কে বলবে এখানেও ঘটে চলে এমন অলৌকিক সব ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কোনো দিন পারেনি। অনির্বাণ এখন বসে আছে অফিসের ক্যান্টিনে। ওর সামনের চেয়ারে অভিমন্যু। বাইরের ব্যস্ত পৃথিবী দেখতে দেখতে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সম্বিত ফিরল অভিমন্যুর কথায়। কি রে, এত টেন্স দেখাচ্ছে কেন তোকে? কি ভাবছিস? হঠাৎ এরকম ডাকে চমকে উঠে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে অনির্বাণ বলে উঠল, হ্যাঁ না কিছু না, আসলে কাজের অনেক চাপ তো, তাই আর কি। আসল কথাটা চেপে গেল অনির্বাণ। যতই কাছের বন্ধু হোক সবটা খুলে বলা যাবে না অভিমন্যুকে। বলা যায় না, হয়তো ভেবে বসবে বাঙালি এরকমই কল্পনাপ্রবণ আর ভীতু হয়। তাই কিছুটা মিথ্যের আশ্রয় নিয়েই সে বলল, ও ভাই, তোকে তো বলাই হয়নি, তোরসার জন্মদিনে ওকে যে ফ্লাওয়ার ভাসটা গিফট করেছিলি না, ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আমাকে বলেছে তোকে বলতে। ওহ তাই নাকি? যাক, বৌদির পছন্দ হয়েছে, এতেই আমি খুশি। আচ্ছা, ওটা কোথা থেকে কিনেছিস বলতে পারবি? মানে জানিসই তো তোরসা হিস্ট্রির স্টুডেন্ট ছিল আর এই সমস্ত অ্যান্টিক জিনিস নিয়ে রিসার্চও করে প্রচুর। তাই এটার ব্যাপারেও একটু রিসার্চ করবে ভেবেছে। এরকম জিনিস তো সচরাচর পাওয়া যায় না, তাই জিজ্ঞেস করছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ওটা বেসিক্যালি আমার মিসেসই পছন্দ করে কিনেছিল। তবে দোকানটা আমিও চিনি। ওই তো নিউ মার্কেটের রাস্তার উপরই দোকানটা, স্মিথ স্টোন গ্যালারি নাম। দোকানের ভেতর ঢুকতেই এসির ঠান্ডা হাওয়াটা গায়ে এসে ধাক্কা মারল। একই শীতকাল, তার উপর এরকম পরিবেশ খানিকটা কাঁপুনি ধরিয়ে দিল যেন। তার মধ্যেই অনির্বাণ খুঁজতে লাগলো দোকানদারকে। সন্ধ্যা 6টা বাজে এখন। আজ অফিস থেকে একটু আগেই বেরিয়ে পড়েছিল। তারপর সোজা মেট্রোতে করে নিউ মার্কেট। খুব বেশি গোজাগুজি করতে হয়নি। ফুটপাতের একটা দোকানে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল রাস্তাটা। তারপর সোজা সেই রাস্তা ধরে একেবারে স্মিথ স্টোন গ্যালারির সামনে এসে পৌঁছেছে সে। দোকানের বাইরে এবং ভেতরে দুই জায়গাতেই একটা আভিজাত্যের ছাপ। বিভিন্ন রকম অ্যান্টিক জিনিসপত্র সাজানো রয়েছে প্রত্যেকটি থাকে। দেখলেই বোঝা যায় বেশিরভাগ লাখখানেকের নিচে হবে না। সেগুলোর দিকে তাকালে চোখ যেন ধাঁধিয়ে যায়। কে চাই? হঠাৎ
একটা গম্ভীর গলা শুনে চমকে ওঠে অনির্বাণ। সেগুন কাঠে তৈরি লম্বা কাউন্টার টেবিলের উপর থেকে উঁকি মারছেন একজন বয়স্ক ভদ্রলোক। পরনে ফুল হাতা সোয়েটার আর মাথায় মাঙ্কি ক্যাপ, প্রয়োজনের তুলনায় একটু বেশি বেটে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন অনির্বাণের দিকে। ভদ্রলোকের খামখেয়ালিপনা দেখে মনে মনে একটু হেসে নেয় অনির্বাণ। ভদ্রলোকে দেখে মনে হচ্ছে পারলে যেন লেপ কম্বলই চাপিয়ে নেয়, কিন্তু এদিকে ফুল এসি চালিয়ে রেখেছেন। অনির্বাণ কাউন্টারের দিকে এগিয়ে বলল, আচ্ছা, কয়েক সপ্তাহ আগে এখান থেকে একটা ফুলদানি কেনা হয়েছিল, দেখুন তো, এই যে এটা, চিনতে পারছেন? মোবাইলে তোলা একটি ছবি ভদ্রলোকের দিকে এগিয়ে দেয় অনির্বাণ। তিনি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে তারপর মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, মনে পড়েছে, এটা আমারই দোকানের জিনিস। তা কি দরকার বলে রাখি বাবা আগে থেকে, ওটা কিন্তু একটাই পিস ছিল, ওই জিনিসটা আর দিতে পারবো না। না না, আমি ওটা কিনতে আসিনি। তাহলে কি ফেরত দিতে এসছো নাকি? না না না, ফেরত নেওয়া হবে না, ফেরত নেওয়া হবে না। আরে কি মুশকিল, আপনি আগে শুনুন তো। আমি এসেছি ওই জিনিসটার ব্যাপারে একটু জানতে, ওটার ইতিহাস সম্পর্কে। আচ্ছা, আপনি ওটা কোথা থেকে পেলেন বলতে পারবেন? ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মেপে নিলেন অনির্বাণকে, তারপর বললেন, শোনো হে ছোকরা, আমার এখন অনেক কাজ, তোমার যদি কিছু কেনার থাকে নাও, নয়তো এখন আসতে পারো এখন। অনির্বাণ বোঝে এভাবে কাজ হবে না। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে ভদ্রলোকের সামনে ধরতেই তার চাহনি পাল্টে যায়। তারপর টাকাটা পকেটে চালান করে অত্যন্ত নম্রভাবে বলেন, বলুন বলুন, কি জানতে চান বলুন। একটা বাঁকা হাসি ফুটে ওঠে অনির্বাণের মুখে। টাকার কি মহিমা, তুমি থেকে সোজা আপনি। অনির্বাণ বলেন, দেখুন, ওই ফুলদানিটা আপনি কোথা থেকে পেলেন, কি জানেন, সেসব ব্যাপারে আমার একটু ইনফরমেশন চাই আর কি। ভদ্রলোক একটু ভেবে উত্তর দেন, আমার দোকানের সমস্ত জিনিসই এক সাপ্লায়ার কাছ থেকে আমি কিনি। সে এগুলো কোথা থেকে আনে তা আমি ঠিক বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই সাপ্লায়ার ছেলেটার সাথে ফোনে কথা বলিয়ে দিতে পারি। আচ্ছা বেশ, তাই দিন, আমি কথা বলে নেব। ভদ্রলোক তড়িঘড়ি করে তার ফোনে একটা নম্বর ডায়াল করলেন। ওপার থেকে ফোনটা রিসিভ হতেই কয়েকটা কথায় তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে এবং ফুলদানিটার একটা বিবরণ দিয়ে ফোনটা অনির্বাণকে দিলেন। অনির্বাণ ফোনটা কানে ধরতেই সাপ্লায়ার ছেলেটা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি আপনি যে ফুলদানিটার ব্যাপারে জিজ্ঞেস করছেন, ওটা আমি একটা নিলামে কিনেছিলাম। আমরা একসাথে এতগুলো জিনিস কিনি, ওরকম নির্দিষ্টভাবে একটার কথা মনে রাখা সম্ভব না, কিন্তু ওই ফুলদানিটার কথা আমার মনে আছে, কারণ এটার জন্য আমাকে কোনো দাম দিতে হয় না। আচ্ছা, ওটা আপনি কোথা থেকে নিলামে কিনেছিলেন? চৌধুরী বাড়ি। এই তো কয়েকদিন আগেই ওই বাড়িটা রিমডেলিং হলো, তখনই পুরোনো জিনিসপত্র নিলাম হয়, আর সেখান থেকেই এটা পাই। এই বাড়ির মালিক দেবদত্ত চৌধুরী আমাকে অনেকদিন ধরেই চেনে, উনি এটা দিয়েছিলেন আমাকে। বাড়িটার অ্যাড্রেস? 63A বালিগঞ্জ সার্কুলার রোড। সেদিনকার মতো অনির্বাণ বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে ও যথারীতি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, তবে অফিসের উদ্দেশ্যে নয়। ওর গন্তব্য সার্কুলার রোডের চৌধুরী বাড়ি, কিন্তু তোরসা জানে না সে কথা। ওকে বলেছে অফিসেই যাচ্ছে। প্রায় মিনিট 15 পর ও এসে পৌঁছয় চৌধুরী বাড়ির গেটের সামনে। বিশাল বড় জায়গা জুড়ে বাড়িটা, বিশাল উঁচু উঁচু পাঁচিল, তার উপর আবার সিসিটিভি ক্যামেরা লাগানো। গেটের সামনে দুজন সিকিউরিটিও আছে। অনির্বাণের আসার কথা সাপ্লায়ার ছেলেটা আগেই জানিয়ে রেখেছিল দেবদত্ত চৌধুরীকে, তাই ভেতরে ঢুকতে বেশি কাঠখড় পোহাতে হলো না ওকে। কেবল নিজের নামটা বলতেই সিকিউরিটিরা গেট খুলে দিল। গেট থেকে একটা বাঁধানো রাস্তা চলে গেছে মূল বাড়িটার দিকে। দুপাশে বিস্তীর্ণ বাগান। বাড়িটাকে আগেকার দিনে রাজপ্রাসাদ বলা যায়। চারদিকে সবকিছুই ঝা চকচকে আভিজাত্যে ভরা। একটা ফোয়ারাও রয়েছে সামনে। অনির্বাণের তাক লেগে যায়। এরকম একটা বাড়ি যে ওর বাড়ির এত কাছে রয়েছে সেটাও জানতোই না। বাড়ির কাছে আসতে একজন ভদ্রলোক নিজেকে দেবদত্ত বাবুর ম্যানেজার বলে পরিচয় দিয়ে তাকে ভেতরে নিয়ে গেলেন।
দেবদত্তবাবু ভেতরেই ছিলেন, ড্রয়িং রুমে। অনির্বাণকে দেখে খুশি হয়ে বসতে বললেন এবং ম্যানেজারকে তার আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন। অনির্বাণ লজ্জা পেয়ে বলল, আরে দয়া করে আমার জন্য ব্যস্ত হবেন না, আমি শুধুমাত্র কয়েকটা বিষয় জানতে এসেছি। দেবদত্তবাবু বললেন, তা কি করে হয়? আপনি আমার অতিথি, আর আমাদের বাড়িতে অতিথিদের আমরা নারায়ণ জ্ঞানে সেবা করি, এটাই আমাদের বংশের রীতি। দেবদত্তবাবুর কণ্ঠস্বরে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। বোঝাই যায় অসম্ভব ব্যক্তিত্বের অধিকারী তিনি। তাই অনির্বাণ আর কোনো আপত্তি জানালো না। প্রাথমিক আলাপ পরিচয়ের পর দেবদত্তবাবু নিজেই বললেন, আপনার খুব বেশি সময় নষ্ট করব না, বলুন কি জানতে চান আপনি। আমি সাধ্য মতো আপনাকে সাহায্য করব। মোবাইলে ফুলদানির ছবিটা তাকে দেখিয়ে অনির্বাণ জিজ্ঞাসা করে, আসলে এই ফুলদানিটার ব্যাপারে কিছু প্রশ্ন ছিল। বলুন কি প্রশ্ন? এটা আপনি নিলামে বিক্রি করেছিলেন? বিক্রি করিনি, দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মানে আমি কি জানতে পারি যে এটা আপনি কেন বিনামূল্যে দিলেন? জিনিসটা তো যথেষ্ট অ্যান্টিক ভ্যালু আছে বলে মনে হয়। ওটা বিক্রয়যোগ্য ছিল না। হতে পারে অ্যান্টিক ভ্যালু অনেক, কিন্তু ওটা কখনোই আমাদের বাড়িতে অন্য সব জিনিসের মতো যত্ন পায়নি। কেন? আমি ঠিক বলতে পারবো না, কারণ এর উত্তর আমি তো দূর, আমার বাবা ঠাকুরদাও সঠিকভাবে জানতেন না। তবে আমি যেটুকু জানি সেটুকু বলি। ওই ফুলদানিটা ছিল আমার এক পূর্বপুরুষ জমিদার দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরীর। এইখানে বলে রাখি, আমাদের পূর্বপুরুষেরা খ্রিস্ট জন্মের অনেক আগে থেকে জমিদারির দায়িত্বে ছিলেন। আমাদের বংশের শেষ জমিদার ছিলেন আমার প্রপিতামহ অতীন্দ্র নারায়ণ চৌধুরী। আর যার কথা বলছি মানে দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী, উনি আনুমানিক 1340 সালের আশেপাশে জমিদার হন। অসম্ভব শৌখিন মানুষ ছিলেন। তার ঘরেই এত রকমের শৌখিন জিনিস ছিল যে সেসব দিয়ে 3টে দোকান খুলে ফেলা যায়। তিনি ওই ফুলদানিটা কিনেছিলেন ওই এক কারিগরের কাছ থেকে। শুনেছি তিনি নাকি এই জমিদার বাড়িরই কারিগর ছিলেন। তবে তিনি নাকি প্রথমে ওটা বিক্রি করতে চাননি, দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরীর অনেক অনুরোধের পরেও না। কিন্তু দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরীও হাল ছাড়েননি। অনেক দাম দিতে রাজি ছিলেন তিনি। ওদিকে সেই কারিগরও না ছোড়বান্দা। শেষমেশ দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী আশা ছেড়ে দিলেন। সে কি? তাহলে এই ফুলদানিটা উনি পেলেন কি করে? যখন ওটা পাওয়ার কোনো আশাই আর নেই, তখন হঠাৎ একদিন সেই কারিগর নিজেই আসেন ওটা বেচতে। স্ট্রেঞ্জ। অবাক হওয়ারই কথা, কিন্তু এর পরের ঘটনা শুনলে আরো অবাক হবেন। ওটা কেনার জন্য যিনি এক সময় উঠে পড়ে লেগেছিলেন, সেই দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী ফুলদানিটা কেনার ঠিক পরের দিনই ওটাকে সাজিয়ে রাখার বদলে একটা বাক্সে ভরে রেখে দিলেন চোরা কুঠুরিতে। আর তারপর থেকেই তার আচরণ পাল্টে গেল। তারপর মাসখানেকের মধ্যেই তিনি মারা যান। শেষ বয়সে তার ব্যবহারও কেমন যেন রুক্ষ হয়ে গিয়েছিল, শৌখিনতাও চলে গিয়েছিল। তার কি হয়েছিল কেউ জানতেন না? না, শেষ বয়সে কারোর সঙ্গে তেমন কথাও বলতেন না। তবে তার মৃত্যুর পরে তার ঘর থেকে একটা খোলা চিঠি পাওয়া যায়, যাতে তার মৃত্যুর পর কিভাবে শাসন কাজ চালাতে হবে সেসব লেখা ছিল।
আর একটা জিনিসও লেখা ছিল, ওই ফুলদানির বাক্সটা যেন কেউ কোনো দিনও না খোলে, সেই সাবধান বাণী। কিন্তু কেন? দেবদত্তবাবু মাথা নেড়ে বললেন, এর উত্তর আমি জানি না। চিঠিতেও বিস্তারিতভাবে কিছুই লেখা ছিল না। এই অবধি বলে কিছুক্ষণ থামলেন তিনি। অনির্বাণও ডুবে গিয়েছে কোনো এক চিন্তায়, যেন কোনো প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। তাকে চিন্তান্বিত দেখে দেবদত্তবাবু বললেন, এসব কাহিনী বংশানুক্রমে চলে আসছে, আমি শুনেছিলাম আমার বাবার থেকে। আচ্ছা, ওই যে কারিগর ছিলেন, ওনার নামটা কি ছিল জানেন? নামটা মনে নেই, তবে পদবী ছিল সামন্ত। তার বাড়ি কোথায় ছিল? মানে ওনার পরিবারের কারোর সঙ্গে কি এখন যোগাযোগ করা সম্ভব? সার্কুলার রোডের ওপর যে বড় মিষ্টির দোকানটা আছে, রমাকান্ত সুইটস, শুনেছিলাম তার ঠিক পাশের গলিতেই নাকি থাকতেন। সেখানে নাকি তার নিজস্ব ওয়ার্কশপও ছিল, কিন্তু তার পরিবার সম্পর্কে আমি কিছুই জানি না। তবে ওনার বাড়িটা কিন্তু এখনো আছে। ওখানে গিয়ে খোঁজ করলে হয়তো ওনার কোনো বংশধরের খোঁজ পেলেও পেতে পারেন। কিন্তু আপনি কেন এই খোঁজ করছেন জানতে পারি কি? আমি আপনাকে সব বলবো দেবদত্তবাবু। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তা আমি কোনোদিন ভুলব না। কিন্তু আমি এখন বড় বিপদের মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই সামন্তবাবুর বংশধরের খোঁজ করতে হবে। আমাকে মার্জনা করবেন, আমাকে এখন উঠতে হবে। আমি হয়তো বুঝতে পারছি কিছুটা। ওই ফুলদানিটার জন্যই আপনি কোনো বিপদে পড়েছেন। বেশ 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 বেশ, আমি আপনাকে আর আটকাবো না। কৃতজ্ঞতা ভরা দৃষ্টি নিয়ে অনির্বাণ বলল, আসি তবে, ধন্যবাদ। দাদা, একটা চা দিন তো। চায়ের গুমটি দোকানটার সামনে এসে দোকানদারকে কথাটা বলল অনির্বাণ। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি সে। সোজা রমাকান্ত সুইটসের পাশের গলিটা ধরে চলে এসেছিল কুমোর পাড়ায়। আগে এই পাড়াতে প্রধানত কুমোরদের বাস ছিল, তাই হয়তো এমন নাম। সামন্ত বাড়িটা খুঁজে পেতেও কোনো সমস্যা হয়নি। এখানে সবাই সামন্ত বাড়িকে এক ডাকে চেনে। একজন পথচারীকে জিজ্ঞাসা করতেই তিনি দেখিয়ে দেন। অনির্বাণ ভেবেছিল শেষমেশ এই ফুলদানিটার ব্যাপারে কিছু হলেও জানতে পারবে, কিন্তু সামন্ত বাড়িতে পৌঁছতেই ওর সব আশায় কে যেন জল ঢেলে দিল। সেই বাড়ির বর্তমান মালিক এখন অন্য কেউ। কয়েক মাস আগে এই বাড়িটা বিক্রি করে দেন সামন্ত পরিবারের কোনো এক সদস্য। তিনি এখন কোথায় থাকেন, তার ফোন নম্বর কোনোটাই বর্তমান মালিকের কাছে নেই। দেবদত্তবাবুর কথায় যেটুকু আশার আলো অনির্বাণ দেখতে পেয়েছিল, সেটুকুও যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে। হতাশ হয়ে অনির্বাণ ফিরে আসে। মাথাটা আবার ধরেছে, তাই কুমোরপাড়ার মুখেই একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছে। চা খেতে খেতে গত কয়েকদিনের ঘটনাগুলো মনে পড়ছিল। কি থেকে কি হয়ে গেল। এখনই যদি এসব না আটকানো যায় তাহলে কে জানে আর কতগুলো খুন হবে। কিন্তু আটকাবে কি করে? এখনো তো কোনো ক্লু খুঁজেই পাওয়া গেল না। সব ধোঁয়াশা। এর থেকে মুক্তির উপায় কি? অনির্বাণ ভাবতে থাকে, কিছু উপায় তো নিশ্চয়ই থাকবে। আনমনেই হাতে ধরা মোবাইল স্ক্রিনের ছবিটার দিকে চোখ চলে যায় তার। সেটার দিকে তাকিয়েই ভাবতে থাকে মুক্তির পথ। भैया आपका 5 रुपया हुआ है। হঠাৎ দোকানদারের কথায় চমকে ওঠে সে। এতক্ষণে সে কোনো এক ভাবনার জগতে বিরাজ করছিল। পকেট থেকে মানিব্যাগটা বার করতে করতেই আশপাশটা একবার দেখে নেয় ও। এই দুপুরবেলাও রাস্তাটা প্রায় ফাঁকাই। শুধু দোকানটার সামনেই দুটো লম্বা বেঞ্চে বসে রয়েছে কয়েকজন লোক, চা আর সিঙাড়া খাচ্ছে। তাদের উপর দ্রুত চোখ বুলিয়ে দোকানদারকে চায়ের দাম মিটিয়ে রাস্তার দিকে এগোতে যাবে।
হঠাৎ একটা বড় ইটের টুকরোয় হোঁচট খেয়ে রাস্তার ওপর পড়ে গেল অনির্বাণ। চায়ের দোকানে বসে থাকা লোকগুলো ছুটে এসেছে ওকে তুলতে। আরে দাদা, লাগেনি তো? একটু সাবধানে তো হাঁটবেন। আজকালকার ছেলে বুলেদের বাপু বুঝি না, চোখ থাকতেও কি করে যে পড়ে যায়। তা যা বলেছ, আমরা বুড়ো হয়েছি, চোখে অত ভালো দেখি না, তাও তো দিব্যি হেঁটে বেড়াচ্ছি। নানা জনে নানা রকম কথা বলতে থাকে। অনির্বাণ দেখলো পাটা খানিকটা মুচকে গেছে, হাঁটতে পারবে কিনা সন্দেহ। ধীরে ধীরে ভিড়টা পাতলা হয়ে গেল। অনির্বাণ দেখল ব্যাগ, জলের বোতল, ফোন সব মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ও হাত বাড়িয়ে তুলতে যেতেই একজন ভদ্রলোক পাশ থেকে বলে উঠলেন, আমি তুলে দিচ্ছি, আপনি সাবধানে উঠুন। ভদ্রলোকের বয়স আনুমানিক 30-32 হবে। অনির্বাণের থেকে সামান্যই বড়। দেখে বেশ দয়ালু মনে হয়। অতি কষ্টে উঠে দাঁড়িয়ে জামা কাপড় থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে অনির্বাণ দেখল ওই ভদ্রলোক ওর মাটিতে পড়ে থাকা মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন। তার চোখ বিস্ফারিত। কাছে গিয়ে অনির্বাণ বলল, কি হয়েছে দাদা? ভদ্রলোক স্ক্রিনের দিকে আঙুল দেখিয়ে ভয়ার্ত দৃষ্টিতে বললেন, এই ফুলদানির ছবি আপনি পেলেন কোথায়? অনির্বাণ বুঝতে পারে না কি বলবে। কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, এটা আমার বাড়ির। কথাটা শোনা মাত্রই ভদ্রলোকের দৃষ্টিতে ভয়ের ছাপ ফুটে উঠল। কাপা কাপা গলায় বললেন, এই জিনিস বড়ই ভয়ঙ্কর, সব কিছু শেষ করে দেবে, সব কিছু। এত কিছুর পর একটা ক্ষীণ আশার আলো উকি মারে অনির্বাণের মনে। ও জিজ্ঞাসা করে, আপনি কি এটার ব্যাপারে কিছু জানেন? এটার ব্যাপারে আমি যতটা জানি ততটা আর কেউ জানে না। ভদ্রলোকের কণ্ঠস্বর এখন অসম্ভব দৃঢ়। অনির্বাণ বলল, আপনি কে, মানে আপনার নাম কি? আমার নাম অজিত সামন্ত। এই ফুলদানিটা যিনি তৈরি করেছিলেন সেই বৈকুণ্ঠ মোহন সামন্তের বংশধর আমি। অনির্বাণের চোখ চকচক করে ওঠে। আপনি ওই ফুলদানিটার ব্যাপারে কি কি জানেন আমাকে প্লিজ বলুন। সব বলবো, তবে এখানে নয়, আমার সাথে আমার বাড়ি চলুন। এটাই আমার বাড়ি, ভেতরে আসুন। আমি সামন্ত বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ওনারা আপনার কোনো খোঁজ দিতে পারেননি। হ্যাঁ, ওদের কাছে আমার কোনো খবরই কেউ পাবে না, আমি দিইনি। বাড়িটা বিক্রি করে দিলেন কেন? আমার পূর্বপুরুষ বৈকুণ্ঠমোহন সামন্তের অনেক নাম ডাক ছিল, সেই সূত্রে বাড়িটাও সবাই চেনে। নানা জায়গা থেকে কারিগররা আসে বৈকুণ্ঠমোহনের বিখ্যাত সব সৃষ্টি দেখতে। আমি শান্তিপ্রিয় মানুষ, অত ঝক্কি আমার ঠিক ভালো লাগে না, তাই বাড়িটা বেচে দিলাম। আর তাছাড়া আমি একা মানুষ, তিনকুলে কেউ নেই, অত বড় বাড়ি দিয়ে করবোটা কি? তাই এই ওয়ার্কশপটাই একটু সাজিয়ে গুছিয়ে চলে এলাম পাত্তারি গুটিয়ে। এই ওয়ার্কশপের ঠিকানা তেমন কেউ জানে না, জানলে এখানে এসেও ভিড় জমাতো। তার মানে এটাই বৈকুণ্ঠমোহন সামন্তের ওয়ার্কশপ? আজ্ঞে হ্যাঁ, আমাদের পারিবারিক ওয়ার্কশপ। বাড়িটাই একটাই মাত্র ঘর, কিন্তু বিশাল, মাঝখানে পার্টিশন করা। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই যে ঘরটা সামনে পড়ে সেটাই বেডরুম, তার লাগোয়া রান্নাঘর এবং বাথরুম। আগে পুরো ঘরটা জুড়েই ওয়ার্কশপ ছিল, এখন মাঝখানে পার্টিশন দিয়ে ওদিকটা ওয়ার্কশপ করেছি, আর রান্নাঘরটা নতুন করে তৈরি করা। আসুন, বসুন। একটা জলচৌকি অনির্বাণের দিকে এগিয়ে দিলেন তিনি। অনির্বাণ বলল, হ্যাঁ বসবো, তবে তার আগে আমি একবার বৈকুণ্ঠমোহনের সৃষ্টিগুলো দেখতে চাই। নিশ্চয়ই, আসুন তবে। 20x15 ফিটের ঘরটাতে ঢুকতে গিয়ে বিস্মিত হয় অনির্বাণ। এই যে সোনার খনি, সারা ঘর জুড়ে অসংখ্য মাটির পট, সরা, কলস ইত্যাদি শোভা পাচ্ছে। এছাড়াও অনেক রকম শৌখিন জিনিস, এক একটা এক এক রকম ধাতু দিয়ে তৈরি, সবটাই দেখতে এক কথায় অসাধারণ। এ সবই বৈকুণ্ঠ মোহনের তৈরি, তবে আমার তৈরিও আছে কিছু কিছু। আপনিও এইসব তৈরি করেন? হ্যাঁ,
বৈকুণ্ঠমোহনের পর আমাদের বংশের কেউ আর এই জীবিকা নেননি। অত প্রতিভা বা ইচ্ছা কোনোটাই ছিল না কারোর। তবে আমার এইসব জিনিসে ঝোঁক ছিল বরাবর। মায়ের কাছে শুনেছি ছোটবেলায় নাকি দিনরাত পুকুর পাড়ে পড়ে থাকতাম আর কাদামাটি দিয়ে নানা রকমের আকৃতি বানাতাম। ধীরে ধীরে যখন বড় হলাম তখন এটাকেই জীবিকা করব সিদ্ধান্ত নিলাম। স্বয়ং বৈকুণ্ঠমোহনের আশীর্বাদ থাকায় বাড়ি থেকেও কেউ আর বিশেষ আপত্তি করেনি। অজিতবাবু দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে এগিয়ে গেলেন। ইনি বৈকুণ্ঠমোহন সামন্ত। অনির্বাণ দেখল অসম্ভব বুদ্ধিদীপ্ত চোখ এবং দারুণ ব্যক্তিত্ব নিয়ে ফ্রেমের ওপারে দাঁড়িয়ে আছেন বৈকুণ্ঠমোহন। এক মনে সে দেখতে থাকে ছবিটা। তার মনোযোগ বাধাপ্রাপ্ত হয় অজিতবাবুর কথায়। চলুন এবার বসা যাক। অনির্বাণরা আবার ফিরে আসে আগের জায়গায়। অনির্বাণের মুখোমুখি একটা জলচৌকিতে বসে অজিতবাবু বললেন, এবার আপনার সমস্যার কথা আমাকে খুলে বলুন। গত কয়েক সপ্তাহের সমস্ত ঘটনা অনির্বাণ সবিস্তারে বলল অজিতবাবুকে। সব শোনার পর অজিতবাবুর কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। একটু ভেবে তিনি বললেন, আপনার সাথে এবং আপনার পরিবারের সাথে যা যা ঘটেছে তা এক কথায় নৃশংস। তবে এর কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 700 বছর আগে। এই ঘটনার সূত্রপাত সেই সময়ের প্রাচীন মিশরে। মিশরের সব থেকে অভিশপ্ত ব্যক্তিত্বের কথা বললেই আমাদের সর্বপ্রথম মনে আসে ফেরাও তুতেনখামেনের নাম। কিন্তু আমি এখন যে ঘটনার কথা বলতে চলেছি তার সাথে তুতেনখামেনের কোনো সম্পর্ক নেই। তবে যাকে নিয়ে এই ঘটনা তার সাথে তুতেনখামেনের একটা ব্যাপারে মিল আছে। দুজনেই তৎকালীন মিশরীয় রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই রাজবংশের কিছু কথা প্রথমে বলবো। একটু থেমে এক গ্লাস জল খেলেন অজিতবাবু। অনির্বাণ রুদ্ধশ্বাসে শুনছে সবটা। অজিতবাবু আবার শুরু করলেন। তুতেনখামেনের পিতা আখেনাতেনের স্ত্রীদের মধ্যে দুজনের নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তারা হলেন নেফারতিতি এবং কিয়া। এই কিয়াই ছিলেন তুতেনখামেনের মা। অবশ্য তার সম্পূর্ণ প্রমাণ নেই, কিন্তু আর্কিওলজিস্ট এবং বিজ্ঞানীরা তাই ধারণা করেন। রানী কিয়া আসলে কে ছিলেন বা তার জন্ম কোথায় সে বিষয়ে বিশেষ কোনো তথ্য জানা নেই। অনেক ঐতিহাসিকের মতে তিনি বেশ রহস্যময় চরিত্রের ছিলেন। তবে তিনি আমার আলোচনার বিষয় নন। এই কাহিনীর মূল চরিত্র রানী কিয়ার সর্বশ্রেষ্ঠ পরিচারিকা আইসিস। কিয়ার কথা বললাম কারণ তার ইতিহাস না জানলে আইসিসকে বোঝা যাবে না। এই আইসিস ছিল রানী কিয়ার কিশোরী বেলার সখী এবং পরিচারিকা। বিয়ের সময় অনেক যৌতুকের সাথে আইসিসকেও তার সাথে পাঠানো হয়। যেহেতু রানী কিয়ার সম্বন্ধে কোনো তথ্য সংরক্ষিত নেই, তাই আইসিসেরও কোনো উল্লেখ ইতিহাসের পাতায় নেই। এক মিনিট, আপনি কি করে জানলেন তাহলে? আমার পূর্বপুরুষ বৈকুণ্ঠমোহন সামন্তের থেকে। প্রায় তারই সমসাময়িক এই ঘটনা। তার থেকেই বংশ পরম্পরায় চলছে এই কাহিনী। আচ্ছা বেশ, তারপর? এই আইসিস রানীর সবচেয়ে কাছের সখী হলেও তার মন ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং কদর্য। রানীর কোনো ভালো সে দেখতে পারত না। শোনা যায় তাদের দুজনকে নাকি অনেকটা একই রকম দেখতে ছিল। কথাবার্তা আদব কায়দাতেও মিল ছিল প্রচুর। কিন্তু ভাগ্যের পরিহাস, একজন রানী আর একজন পরিচারিকা। এই পরিচয় আইসিস মেনে নিতে পারতেন না। সব সময় চেষ্টা করত ভালো মানুষের মুখোশের আড়ালে কিভাবে রানীর ক্ষতি করা যায়। গোপনে সে মিশরীয় শয়তানদের দেবতা অ্যাপোফিসের উপাসনা করত। রাজবংশের সদস্য হওয়ার জন্য সে অনেক চেষ্টা করে, এমনকি নরবলি দেওয়ার কথাও দেয়। অ্যাপোফিসের কাছে 7টা নরমুণ্ড উৎসর্গ করার কথা পরিকল্পনা করে। সেই অনুযায়ী জীবিতাবস্থায় 3টে বলিও দেয়, কিন্তু বাকি 4টে বলি দেওয়ার আগেই
তার কুকর্মের কথা জানাজানি হয়ে যায়। শাস্তিস্বরূপ তাকে জীবিত অবস্থাতেই মমিতে রূপান্তরিত করা হয় এবং সেই মমি কফিনে ঢুকিয়ে মিশরের প্রান্তের কোনো এক পরিত্যক্ত স্থানে রেখে আসা হয়। বসানো হয় কড়া পাহারা, কারণ শয়তানের উপাসক হওয়ায় অনেক রকম অপার্থিব ক্ষমতার অধিকারী ছিল সে। তাই সবার আশঙ্কা ছিল মৃত্যুর পরেও যদি সে ফিরে আসে। তারপর এই ঘটনার পর বছরখানেক বেশ শান্তিতেই কাটে, কিন্তু তারপরই ঘটে সেই অভিশপ্ত ঘটনা। বিশ্বব্যাপী চোরা বাজারের আধিপত্যের বিস্তারের ফলে প্রাচীন মিশরে তখন চোরাচালানকারীদের আনাগোনা বেড়েছে। একদিন হঠাৎ করেই শোনা গেল আইসিসের মমি নিখোঁজ হয়ে গেছে। সবাই সন্দেহ করল সেটা চুরি হয়েছে। কিছুদিন এই নিয়ে তোলপাড় চলল। আইসিসকে নিয়ে নানা রকম স্কাল্পচার তৈরি হলো, ওই ফুলদানিতে যেরকম স্কাল্পচার দেখছেন ওই রকম, কিন্তু তাতে মুন্ডমালাটা ছিল না তখন। কিন্তু মামিটা কোথায় গেল? সেইটাই বলবো এবার। আমার পূর্বপুরুষ বৈকুণ্ঠমোহন সামন্ত তখন উঠতি শিল্পী, বয়স কম, কিন্তু সেই তুলনায় কারিগরি বিদ্যাতে প্রচণ্ড তুখর ছিলেন। সেই জন্য সেই সময়ের সবচেয়ে খ্যাতনামা শিল্পী দলে তিনি স্থান পেয়েছিলেন। আইসিসের মমি নিখোঁজ হওয়ার ঠিক 13 বছর পর সেই শিল্পী দল ভারত থেকে চীন দেশে পাড়ি জমায় নতুন কাজ শেখার উদ্দেশ্যে। তখন মমি নিয়ে তোলপাড়ও অনেকটা কমে এসেছে। সেই সময় চীনে কয়েকটা ছোট কারিগর গোষ্ঠীর মধ্যে পশু পাখির হাড় পুড়িয়ে সেই ছাই দিয়ে নানা রকম শৌখিন জিনিস তৈরির চল শুরু হয়েছে। এখন যাকে বলে বোন চায়না, নিশ্চয়ই নাম শুনেছেন। অবশ্য তখন বোন চায়না নামটা ছিল না। অনেক বছর পরে প্রায় 1800 সালের দিকে এই জিনিসটা সকলের সামনে আসে এবং তখনই বোন চায়না নামকরণ হয়। বৈকুণ্ঠমোহন ও তার দল সেই রকমই একটা ওয়ার্কশপে প্রশিক্ষণ নিতে শুরু করলেন। কাজ অনেকটা শিখেও ফেলেছিলেন, আর কদিন বাদেই দেশে ফিরবেন। ঠিক তখনই ঘটল সেই ঘটনা। একদিন ওখানকার চোরা বাজারের এক দোকানের মালিক অনেকগুলো বোন চায়নার ফুলদানি তৈরির বরাত দেন সেই শিল্পী দলকে। কিন্তু কাজ দেওয়ার আগেই সে একটা অদ্ভুত প্রস্তাব দেয়। 20টা ফুলদানির মধ্যে একটা মাত্র ফুলদানি তৈরি করতে হবে কেবলমাত্র হাড় দিয়ে, তাতে অন্য আর কোনো মেটেরিয়াল থাকবে না, আর তাতে খোদিত হবে আইসিসের স্কাল্পচার। এই কথা শুনে সবাই বেশ অবাক হয়, কারণ কেবলমাত্র হাড় দিয়ে ওই জিনিস বানানোটা ভীষণ কঠিন কাজ। অন্য মেটেরিয়াল না দিলে জিনিসটা তার আকৃতিই পাবে না। কিন্তু বৈকুণ্ঠমোহন হার মানেননি। তিনি নিজে একা দায়িত্ব নিয়ে দিন রাত পরিশ্রম করে তৈরি করেছিলেন সেই বিশেষ ফুলদানি। বলতে গেলে অসাধ্য সাধন করেছিলেন। কাজ প্রায় শেষের দিকে এমন সময় তিনি জানতে পারলেন যে হাড় দিয়ে তিনি ওই ফুলদানি বানিয়েছেন সেই হাড় আর কারোর নয়, স্বয়ং আইসিসের। তার মমি চুরি করার পর কিছু চোরাচালানকারী ওই দোকানের মালিকের কাছে চড়া দামে তা বিক্রি করে। এই কথা শুনে বৈকুণ্ঠমোহন ভয় পেয়ে যান। ততদিনে আইসিসের কাহিনী তিনিও শুনেছেন। এই ধরনের শয়তানের উপাসিকারা অতৃপ্ত হলে মৃত্যুর পরে ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা তিনি জানতেন। তিনি বুঝতে পারলেন কি ভুল করেছেন। তখনই মনস্থির করেন এই জিনিস তিনি অন্য কারোর হস্তগত হতে দেবেন না। পরিকল্পনা অনুযায়ী সেই রাতেই ভারতে পালিয়ে আসেন। সাথে নিয়ে আসেন সেই ফুলদানি। তবে চীনে থাকার সময়ই তিনি আরও একটা জিনিস সংযোজন করেছিলেন ওই ফুলদানিতে, সেই মুন্ডমালা, যাতে কোনোদিন যদি তা হারিয়েও যায় তাহলেও অন্য সব সুদৃশ্য ফুলদানিগুলোর মধ্যে থেকেও যেন সহজেই সেটিকে খুঁজে পাওয়া যায়। তার জন্য যোগ করেছিলেন ওই বিশেষ চিহ্ন। এখানে এসে ওটা একটা বাক্সে ভরে রেখে দেন তার ওয়ার্কশপে। এর কিছু বছর পর রাজা দ্বিজেন্দ্রনারায়ণ চৌধুরীর পারিবারিক কারিগর হিসেবে নিযুক্ত হন।
রাজা দ্বিজেন্দ্রনারায়ণ ছিলেন অত্যধিক শৌখিন একজন মানুষ। তার রাজপ্রাসাদের বেশিরভাগ জিনিসই বৈকুণ্ঠমোহন নিজের হাতে তৈরি করতেন। তার অসাধারণ দক্ষতার জন্য রাজার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন দ্রুতই। একদিন বৈকুণ্ঠমোহনের ওয়ার্কশপে সেই বাক্সবন্দি ফুলদানি খুঁজে পান দ্বিজেন্দ্রনারায়ণ। তারপর থেকেই সেটা কেনার জন্য প্রস্তাব দিতে থাকেন, কিন্তু বৈকুণ্ঠমোহন তা বিক্রি করতে রাজি হননি। রাজার বিপক্ষে যাওয়ার অপরাধে চাকরি থেকেও তাকে বরখাস্ত করা হয়। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। কিন্তু ওদিকে দ্বিজেন্দ্রনারায়ণও ছাড়বার পাত্র নন। একবার যে জিনিসে তার নজর পড়েছে সে জিনিস হস্তগত করেই তবে ছাড়বেন। তবে শেষ পর্যন্ত দারিদ্র্যের কারণে ওই ফুলদানি তিনি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন দ্বিজেন্দ্রনারায়ণের কাছে, কিংবা এর পিছনে দ্বিজেন্দ্রনারায়ণের হাত থাকতে পারে। এর পরের ঘটনা আমার জানা নেই। আচ্ছা, একটা প্রশ্ন, ওই দোকানের মালিক আইসিসের হাড় দিয়েই কেন ফুলদানিটা বানাতে চেয়েছিল? মানে ওইটা আইসিসের মামির হাড়, এইটা জানাজানি হলে তো বিপদে পড়তেন। বিদেশে চড়া দামে বিক্রি করবে বলে, আর বিদেশে বিক্রি করলে ধরা পড়ার আশঙ্কাও কম। আর একটা প্রশ্ন অজিতবাবু, এই ফুলদানির সঙ্গে খুনগুলোর কি সম্পর্ক? অজিতবাবুর দৃষ্টি এখন দেওয়ালের দিকে নিবদ্ধ। সেই দিকে তাকিয়েই বললেন, আপনার বলা ঘটনাগুলো শোনার পর আমার একটাই আশঙ্কা হচ্ছে, আইসিস মৃত্যুর পরেও তার প্রতিশ্রুতি ভোলেনি। সেই 7টা নরমুণ্ড অর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছিল সে তার আরাধ্য দেবতা অ্যাপোফিসকে, কিন্তু জীবিতাবস্থায় তার সেই প্রতিজ্ঞা পূরণ হয়নি। তাই মৃত্যুর পরে সেই প্রতিজ্ঞা সে পূরণ করবেই। অনির্বাণের মুখে নেমে আসে আসন্ন বিপদের কালো ছায়া। এখন ফুলদানির মুন্ডমালায় অদ্ভুতভাবে নরমুণ্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ সে বুঝতে পেরেছে। ভয় মিশ্রিত কণ্ঠে সে বলল, 7টার মধ্যে 6টা খুন হয়ে গেছে, তার মানে বাকি রইল আর একটা। অনির্বাণের ফোনটা বেজে উঠল ঝংকার দিয়ে। স্ক্রিনে ভেসে উঠল তোরসার নাম। হ্যালো। ওপার থেকে কোনো উত্তর আসে না। হ্যালো তোরসা, হ্যালো, কথা বলছো না কেন? হ্যালো। ফোনটা কেটে যায়। অনির্বাণ ব্যস্ত হয়ে ওঠে, বারবার ডায়াল করতে থাকে তোরসার নম্বর, কিন্তু প্রত্যেকবারই বেজে বেজে বন্ধ হয়ে যায় ফোনটা। অজিতবাবুও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে নড়ে চড়ে বসেছেন। কিছু একটা ভেবে তিনি বললেন, আপনার স্ত্রী কি বাড়িতে একা আছেন? হ্যাঁ, কেন? সর্বনাশ, একা রেখে এলেন কেন ওনাকে? অনির্বাণ বুঝতে পারে অজিতবাবুর কথার মানে। উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি এখন উঠি, আমাকে এখনই বাড়ি যেতে হবে। দাঁড়ান, আমিও যাব আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আসুন। হাজারো দুশ্চিন্তা মাথায় নিয়ে দুজনে এসে পৌঁছায় অনির্বাণের ফ্ল্যাটের সামনে, কিন্তু বারবার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলে না তোরসা। শেষমেশ দরজা ধাক্কাতে শুরু করে তারা। 5-6বার ধাক্কা দেওয়ার পর সশব্দে খুলে যায় দরজাটা। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তোরসা বলল, কি আশ্চর্য, এত জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? দরজা কেন খুলছিলে না তুমি? চোখটা লেগে গেছিল। আচ্ছা, তুমি কি ফোন করেছিলে আমাকে? কই না তো। আরে করেছিলে, হয়তো ঘুমের ঘরে ছিলে তাই ভুলে গেছো। তোরসা ভুরু কুচকে মনে করার চেষ্টা করে। অনির্বাণ অজিতবাবুর দিকে তাকিয়ে হাত জোর করে বলে, আরে আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, আসুন ভেতরে আসুন। অজিতবাবু হেসে বললেন, আজ থাক, অন্য একদিন আসবো না হয়। শীতের সন্ধ্যায় বালিগঞ্জের এই রাস্তাটা বেশ সরগরম হয়ে উঠেছে। সামনে আবার ক্রিসমাস। দোকানগুলোয় লোকজনের ভিড় উপচে পড়ছে। সব মিলিয়ে একটা জমজমাটি ভাব বিরাজ করছে চারপাশে। কিন্তু চার মাথার মোড় থেকে যে গলিটা চলে গিয়েছে অনির্বাণের ফ্ল্যাটের দিকে, সেখানেই যেন যত রাজ্যের অন্ধকার জমাট বেঁধেছে। পাশাপাশি দুটো রাস্তার মধ্যে যেন স্বর্গ নরকের দূরত্ব। চায়ের দোকানে বসে চা খেতে খেতে বারংবার সেদিকেই চোখ চলে যাচ্ছে অজিতবাবুর। হঠাৎ তাকালে ছ্যাঁত করে উঠছে বুকটা। মনে হচ্ছে কেউ যেন ওই মিশকালো অন্ধকারে দাঁড়িয়ে
তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টি, যেন পরিহাস করে তাকেই বলছে, কি অজিত সামন্ত, পারবে আসন্ন বিপদের কোপ থেকে ওদের বাঁচাতে? বাধ্য হয়ে গলিটার দিক থেকে মুখ ফিরিয়ে নেন অজিতবাবু, কিন্তু আশঙ্কাটা কিছুতেই যাচ্ছে না মন থেকে। অনির্বাণের স্ত্রীর হাবভাবও যেন ভালো ঠেকল না তার। ফোনের ব্যাপারটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কি খারাপ কিছু করতে চলেছে আজ? সন্ধ্যে 7টা বাজে এখন। প্রায় 2 ঘন্টা আগে অনির্বাণের ফ্ল্যাট থেকে বেরিয়েছেন, কিন্তু কোনো এক অজানা আকর্ষণ যেন তাকে বাড়ি যাওয়ার থেকে আটকাচ্ছে। এই কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে তার ষষ্ঠেন্দ্রিয়? একটা গ্যাস গ্যাসে আওয়াজে ভোর রাতের দিকে ঘুমটা ভেঙে গেল অনির্বাণের। সে অন্ধকারের মধ্যেও দেখতে পেল তোরসা নেই পাশে। হয়তো জল টল খেতে উঠেছে, কিন্তু এই আওয়াজটা কিসের? ঠিক যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে কোনো কিছু কাটছে কেউ। অনিচ্ছা সত্ত্বেও ঘুম চোখে উঠল অনির্বাণ। ঘর ছেড়ে বেরোতেই মনে হলো আওয়াজটা আসছে রান্নাঘরের দিক থেকে। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোলো। চোখটা অন্ধকারে শুয়ে আসতেই দেখল রান্নাঘরের স্ল্যাবের সামনে দাঁড়িয়ে ওই অন্ধকারের মধ্যেই কিছু একটা করছে তোরসা। সেখান থেকেই আসছে ঘ্যাস ঘ্যাসে আওয়াজটা। তাহলে কি ও সবজি টবজি বা মাছ মাংস কাটছে? কিন্তু তা বলে এই ভোর রাতে? একটু এগিয়ে অনির্বাণ ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু তোরসার হাতের দিকে তাকাতেই সারা শরীরে একটা শিরশিরানি বয়ে গেল ওর। তোরসার 2 হাতের প্রত্যেকটা আঙুলের ডগায় 6 ইঞ্চির সমান বড় বড় নখ। কিন্তু কি করছে ঠিক বোঝা গেল না অন্ধকারে। অনির্বাণের চোখ বিস্ফারিত। ও কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। হঠাৎ থেমে গেল তোরসার হাত। অনির্বাণের উপস্থিতি টের পেয়েছে সে। ঘাটটা এক ঝটকায় অনির্বাণের দিকে ঘোরালো তোরসা। মুখের অভিব্যক্তি নির্বিকার, কিন্তু তার চেহারা দেখে বুক কেঁপে উঠল অনির্বাণের। কেউ এটা তোরসা হতেই পারে না। অন্ধকারের মধ্যেই স্পষ্ট দেখতে পেল একটা বিভৎস মুখ। ঠোঁটের 2 পাশ থেকে বেরিয়ে আছে 2টো তীক্ষ্ণ সদন্ত। হঠাৎ ওর নির্বিকার চোখ দুটো জ্বলে উঠল দপ করে। মুখে ফুটে উঠেছে একটা নিষ্ঠুর হাসি। অনির্বাণ কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে উঠল, তোরসা, কি হয়েছে তোমার? তোরসা! কিন্তু তোরসা নিজের মধ্যেই নেই এখন। অনির্বাণের আর্ত চিৎকারও দাগ ফেলতে পারল না ওর মনে। অনির্বাণ দেখল তোরসার তীক্ষ্ণ নখযুক্ত আঙুলগুলো উঠে আসছে তার গলা লক্ষ্য করে। অনির্বাণ বুঝল তোরসাকে থামানোর চেষ্টা করা এখন বৃথা। ও আসলেই তোরসা নয়, তোরসার শরীরে অন্য কেউ। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অনির্বাণ ছুটে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। প্রাণপণে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ও শুনতে পেল আরও একজোড়া পায়ের আওয়াজ ধেয়ে আসছে ওর দিকে। একটা কথা মনে পড়তেই ভয়ে অনির্বাণের রক্ত জল হয়ে গেল। এখন এই সময় তো ফ্ল্যাটের মেইন গেটটা তালা দেওয়া থাকে। তার চাবি অবশ্য আছে ওর কাছে, কিন্তু সে তো ঘরে। এখন কি করবে ও? ওদিকে পিছনে সে তাড়া করে আসছে। বাবার সময়টুকু নেই। সিঁড়ির শেষ ল্যান্ডিংয়ে আসতেই মনে পড়ল, আরে পিছনের দরজাটা তো আছে। ওটাই একমাত্র বাঁচাতে পারে আজ ওকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে অনির্বাণ সেই দিকে ছুটতে শুরু করল। অনির্বাণদের আসার কয়েক বছর আগে এই ফ্ল্যাটে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। তখন সবেমাত্র তৈরি হয়েছে ফ্ল্যাটটা। কয়েকজন ইলেকট্রিশিয়ান কাজ করতে এসে আটকে যায় বৃষ্টির জন্য। সেদিন রাতেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে গোটা ফ্ল্যাটে, কিন্তু অন্ধকারে চাবি খুঁজে না পেয়ে বেরিয়ে আসতে পারেনি তারা। পরের দিন তাদের সবার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। তখনই ফ্ল্যাটটা রিকনস্ট্রাকশনের পাশাপাশি এমার্জেন্সি এক্সিট হিসেবে এই পিছনের দরজাটা বানানো হয়। তালা দেওয়া থাকে না সেটায়।
ফ্ল্যাটটা কেনার পর এই দরজায় তালা না দেওয়া নিয়ে একটু আপত্তি করেছিল অনির্বাণ। চুরিচামারি হতে কতক্ষণ, কিন্তু এখন মনে হচ্ছে ভাগ্যিস ছিল দরজাটা। পিছনের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় এসে পড়েছে অনির্বাণ। তবুও গতি থামায়নি। পিছনে তোরসারূপী নারী মূর্তি আরো হিংস্র হয়ে তেড়ে আসছে তার দিকে, প্রায় দৌড়েই ফেলেছে। আর মাত্র কয়েক হাতে দূরত্ব। অনির্বাণের চিৎকার করার ক্ষমতাটুকুও নেই। তার মনে হচ্ছে চিৎকার করলেও হয়তো তার ডাক কারোর কানে পৌঁছবে না। এমন সময় থেমে গেল পিছনে ধেয়ে আসা পায়ের আওয়াজ। তার সাথে এক অদ্ভুত হাড় কাঁপানো নারী কণ্ঠ কানে এলো। অনির্বাণ পিছনে ফিরে দেখল একজন লোক হাতে একটা লকেট ধরে আছে সেই নারীরূপী বিভীষিকার সামনে। আর তাতেই ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে সে। নিজের স্বাভাবিক চেহারায় ফিরতে ফিরতে একসময় মাটিতে লুটিয়ে পড়ে ওর সংজ্ঞাহীন দেহটা। অনির্বাণ চিনতে পারে লোকটাকে, অজিতবাবু। তোরসাকে বিছানায় শুইয়ে চাদরটা টেনে দেয় অনির্বাণ। অচেতন অবস্থায় কুকড়ে শুয়ে আছে তোরসা। একটু আগের সেই বিভৎস রূপ এখন আর নেই। এখনো ভোরের আলো ফোটেনি বাইরে। তার জন্য যেন আরো দীর্ঘ মনে হচ্ছে এই অভিশপ্ত রাতটাকে। অনির্বাণের পাশে দাঁড়িয়ে অজিতবাবু তাকিয়ে আছেন তোরসার দিকে, বোঝার চেষ্টা করছেন বর্তমান অবস্থা। অনির্বাণ তার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে উঠল, কি বুঝছেন অজিতবাবু? তোরসা ঠিক হয়ে যাবে তো? অজিতবাবু তাকে আশ্বস্ত করে বললেন, আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। আইসিসের অতৃপ্ত প্রেতাত্মা এখন ওনার শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছে। তবে আজ কিন্তু আপনার অনেক বেশি বিপদ ছিল। ভাগ্যিস আমি যাইনি। একটা বিপদের আঁচ পেয়ে থেকে গিয়েছিলাম চার মাথার মোড়ের ওই চায়ের দোকানটায়। ভোর রাতের দিকে কি মনে হতে এদিকটায় এসেছিলাম। তখনই দেখলাম আপনি ছুটে বেরিয়ে আসছেন বাড়ি থেকে। আচ্ছা অজিতবাবু, আজকে তোরসা আমাকে এমনভাবে আক্রমণ করলে আমি স্পষ্ট দেখলাম, জানেন তো। ওর হাতে বড় বড় ধারালো নখ আর কি হিংস্র চোখ মুখ। আজ আপনি না থাকলে হয়তো। গলাটা কেঁপে ওঠে অনির্বাণের। অজিতবাবু ওর কাঁধে হাত রাখেন। অনির্বাণ ছলছলে চোখে বলে ওঠে, তাহলে কি আগের খুনগুলো তোরসাই? কথাটা শেষ করতে পারে না অনির্বাণ, ভেঙে পড়ে কান্নায়। অজিতবাবুর অবস্থা বুঝতে পেরে বললেন, দেখুন, সেটা হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ খুনগুলো যখন হয় তখন আপনার স্ত্রী আপনার চোখের সামনে ছিলেন না। কিন্তু তা বলে আপনি এটা ভেবে বসবেন না যে খুনি আপনার স্ত্রী। আইসিসের প্রেতাত্মা খুনগুলো করার জন্য আপনার স্ত্রীর শরীরটাকে ব্যবহার করেছে মাত্র। কিন্তু ওকেই কেন? একটু ভেবে দেখুন অনির্বাণ বাবু, আইসিসের প্রয়োজন ছিল একটা শরীর যার মাধ্যমে সে খুনগুলো করতে পারবে। প্রথম দিন থেকে একমাত্র আপনার স্ত্রী ফুলদানিটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, যত্ন নিয়েছেন। সর্বোপরি তিনি ফুলদানিটার বর্তমান মালকিন। তাই ওনাকে সম্মোহিত করে রেখেছিল ওই ফুলদানি। আর সেই জন্যই ওনার কোনো ক্ষতি আইসিস করেনি। অপরদিকে আপনি, সতীশ দা, ডক্টর রায়চৌধুরী এবং অফিসার ব্যানার্জি যারাই ওই ফুলদানির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন অথবা সেটাকে নষ্ট করতে গিয়েছেন, তাদেরকেই টার্গেট করেছে আইসিস। আচ্ছা, আপনার হাতে ওই লকেটটা কিসের ছিল? ওটা মিশরীয় দেবতা আমেনের লকেট। যে কোনো মিশরীয় শয়তানের উপাসক তাকে ভয় পাবে। বৈকুণ্ঠ মোহনই এটা এনেছিলেন। এটা ছিল বলেই আইসিসকে আজ সাময়িকভাবে হলেও প্রতিরোধ করা গেছে। কিন্তু ও যদি আবার ফিরে আসে? আসবে না, তার আগেই ওটাকে নষ্ট করে ফেলতে হবে। অনির্বাণ বাবু, ফুলদানিটা নিয়ে আসুন আমার সঙ্গে। ফুলদানিটা জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে দিতেই উজ্জ্বল লাল হলুদ স্ফুলিঙ্গ গ্রাস করে নিল নৃশংস অতীত বহনকারী অভিশপ্ত বস্তুটিকে। ফ্ল্যাটের পিছনে ঘাস জমির উপর এখন দাঁড়িয়ে আছে অজিতবাবু এবং অনির্বাণ। পাড়াটা এখনো ঘুমিয়ে আছে। তাদের অগোচরে পাড়ায় এমন একটা ঘটনা ঘটে গেল তারা কেউ
টেরই পেল না। ভোরের হালকা আলো উগি দিচ্ছে পূর্ব গগনে। একটা অভিশপ্ত রাত শেষ হলো, তার সাথে শেষ হলো একটা অভিশপ্ত অধ্যায়। কোথাও যেন একটা কোকিল ডেকে উঠল। শীতের সকালের মিষ্টি রোদ হাতছানি দিয়ে যেন ডাকছে তাদের। অনির্বাণ দেখল আগুনের তীব্রতা কমে এসেছে, আর তার সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে ফুলদানিটা। ওর কাঁধে হাত রেখে অজিতবাবু বললেন, আর কোনো ভয় নেই অনির্বাণ বাবু, চলুন ভিতরে যাওয়া যাক। অনির্বাণের মুখে প্রশান্তির ছাপ। দুজনে পা বাড়ায় ভেতরের দিকে। বাড়ি ফিরে দেওয়ালে টাঙানো বৈকুণ্ঠ মোহন সামন্তের ছবির সামনে এসে দাঁড়ান অজিতবাবু। তার মুখে বিজয়ীর হাসি। তিনি পেরেছেন একটা অভিশপ্ত অধ্যায়কে শেষ করতে। বৈকুণ্ঠ দরজা খুলতেই এক রাশ মিষ্টি বাতাস এসে ছুঁয়ে গেল তাকে। একটা পার্সেল আছে। কে পাঠিয়েছে? আগে সে তো জানি না, নাম লেখা নেই। অজিতবাবু ভুরু কুঁচকে পার্সেলটা উল্টে পাল্টে দেখলেন। সত্যি তো, প্রেরকের নাম তো লেখা নেই। পিয়ন চলে যেতেই তিনি দরজা বন্ধ করে পার্সেলটা খুলতে শুরু করলেন। আয়তঘন আকারের একটা বাক্স, উজ্জ্বল সাদা রঙের কাগজ দিয়ে মোড়া। বাক্সটা খুলতেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা সাদা রঙের ফুলদানি। গায়ের কারুকার্য ফুটে ওঠা নারী মূর্তিটার শরীরের অর্ধেক মমির মতো। গলার নরমুণ্ডের মালায় 6টা নরমুণ্ড, 2টো তীক্ষ্ণ সদন্ত দেখা যাচ্ছে ঠোঁটের ফাঁকে। মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে অজিতবাবুর। আইসিস ফিরে এসেছে। তাহলে কি ওই শেষ বলিটা বাকি বলি? কিং কর্তব্য বিমূঢ়ের মতো এক দৃষ্টে চেয়ে থাকেন ফুলদানিটার দিকে। দেখতে থাকেন তার গায়ে আঁকা নকশা, তারই পূর্বপুরুষ বৈকুণ্ঠ মোহন সামন্তের হাতে তৈরি। হঠাৎ পাল্টে যেতে থাকে তার চোখের ভাষা। ভয় মেশানো দৃষ্টিটার পরিবর্তে এখন সেখানে স্থান পেয়েছে এক অপার্থিব মুগ্ধতা। হঠাৎ করে যেন খুব ভালো লাগছে ফুলদানিটা। ওর কারুকার্য, নকশা, প্রত্যেকটি খাঁজ একদম নিখুঁত। কিছুক্ষণ সম্মোহিতের মতো এক দৃষ্টি সেটার দিকে তাকিয়ে উঠে দাঁড়ান তিনি। এখনই পাড়ার মুখের ফুলের দোকানটায় যেতে হবে তাকে। ফুলদানিটার বর্তমান মালিক হিসাবে ওটাকে সাজিয়ে রাখার, যত্ন করার দায়িত্ব তো এখন তারই। শুনছিলেন শ্রেয়া বাগের কলমে হারিয়ে যাওয়া অধ্যায়। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। এডিটিং, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে টিএস প্রোডাকশন এবং সৌরভ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।